ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা কি শিখবো? ছন্দ। আচ্ছা, তার আগে দেখি মানে আপনাদের একটু কি ধারণা আছে ছন্দের বিষয়ে। আচ্ছা, ছন্দ বলতে কি মানে সাধারণভাবে আমরা কি বুঝি দেখি, কি একটু বলুন দেখি। না আপনাদের কার কি আইডিয়া? রিদম। হ্যাঁ, রিদম মানে একটা লয় লয়। আচ্ছা, লয় মানে আমি যদি এখন আপনাকে, এটা তো একটা জাস্ট মানে একটা বাংলা শব্দের, সেটাকে ইংরেজিতে মানে বাংলা শব্দের জায়গায় ইংরেজিতে কি বলা হয়, কোন শব্দ ইউজ করা হয় সেটা বলা হয়। যদি আমি আপনাকে ডেফিনেশন জিজ্ঞাসা করি, দেন আপনি কি বলবেন? সুর দিয়ে সুর দিয়ে কোনো রচনাকে আবৃত্তির মতো করে বলা। সুর দিয়ে বা আবৃত্তি করা। এখন আমি ধরুন আমার মানে এমন অনেককে দেখেছি যারা সুন্দর আবৃত্তি করে বা সুর দিয়ে বলতে পারে, তারা সুর দিয়ে বলে। কিন্তু যারা আবৃত্তি করতে পারে না মানে বা যাদের গলাতে সুর নেই, তারাও কিন্তু কবিতা পড়তে পারে। আচ্ছা, কবিতা মানে দুই ধরনের কাব্য আমরা সাধারণত পাই, একটা হচ্ছে গদ্য কাব্য, একটি পদ্য কাব্য, তাই তো? একটি গদ্য কাব্য, একটি পদ্য কাব্য। তো পদ্য কাব্য বলতে বাংলাতে আমরা কি বুঝবো? কবিতা। তো কবিতা মানেই সেটা ছন্দে লেখা, তাই না? মানে গদ্য কাব্য ছন্দে লেখা নয়, আর পদ্য কাব্য মিন্স কবিতা ছন্দে লেখা। মানে এই বিষয়ে কারোর দ্বিমত নেই, তাই তো? শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, যেটি বলা হলো যে মানে পদ্য মানে দুই প্রকার কাব্য, একটা হচ্ছে গদ্য কাব্য, একটি পদ্য কাব্য। আচ্ছা, কেউ আনমিউট করে মানে আনমিউট করে রাখবেন, মানে আনমিউট করে রাখবেন না, ঠিক আছে? আনমিউট করলে মিউট করে দেবেন বলা হয়ে গেলে। আচ্ছা, তো কি দেখা যাচ্ছে? পদ্যকাব্য মানে যেটাকে আমরা বলি কবিতা আমাদের বাংলা ভাষাতে, সেটি অবশ্যই ছন্দে লেখা। আর উল্টো দিকে গদ্য কাব্য, সেটি ছন্দে লেখা নয়। মানে এই যেটুকু বলা হলো, এই বিষয়ে কারো দ্বিমত নেই যে কবিতা মানে ছন্দে লেখা। এখন যদি আমরা ছন্দের ডেফিনেশন এরকম একটা বলি যে যেটা সুর দিয়ে বা আবৃত্তি করে বলা হয় সেটাই ছন্দ, সেখানে ছন্দ আছে বা সেখানেই ছন্দের এক্সিস্টেন্স, এরকম যদি আমরা বলি, সেটা কিন্তু যথার্থ হবে না। কেন হবে না? এখন কবিতা দেখবেন আমরা মানে কেউ সুর করে পড়তে পারে, যাদের সেই সামর্থ্য আছে, গলাতে সুর আছে, আবৃত্তি করতে পারে, তারা পড়ে। কেউ কবিতা মানে কবিতাটাকেই গদ্য কাব্যের মতো পড়ে, মানে জাস্ট একটা বলে গেল, গদ্য কাব্য যেরকম বলে যায় সেরকম বলে গেল। তা ইট মিনস কি ওখানে ওটা কি কবিতা থাকলো না? তখন আর ওটা কি আর কবিতা হলো না? কবিতা তো কবিতাই আছে। তাহলে কবিতা ছন্দেই লেখা, তাহলে আমরা যদি এরকম একটা ডেফিনেশন করি যে যেটা সুর বা আবৃত্তি করে বলা হয় সেখানেই ছন্দের এক্সিস্টেন্স, দেন যিনি সুর করে বলছেন না একটা কবিতাকে, সেখানে ছন্দ নেই, এটাকেই মানতে হবে। তাহলে এরকম একটা ডেফিনেশন দিলে ঠিক হবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর কার কি ধারণা আছে? বলুন আপনাদের কি ধারণা আছে ছন্দের বিষয়ে। স্যার, ছন্দ ছন্দ হচ্ছে আক্ষরিক বিন্যাস নির্দিষ্ট ইন্টারভ্যালে। গুড। ছন্দ হচ্ছে আক্ষরিক বিন্যাস। তাহলে এটাই হচ্ছে আমাদের ছন্দের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা পারফেক্ট ডেফিনেশন হতে পারে, মানে হবে, এটাই হবে
আক্ষরিক বিন্যাস। আচ্ছা, তাহলে আমরা যে ডেফিনেশনটা আমাদের সংস্কৃতেও আছে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও এটাই আশ্রয় করা হয়, এই ডেফিনেশনটাকে আশ্রয় করা হয়। তো ছন্দ বলতে আমরা এটাই বুঝবো যে আক্ষরিক বিন্যাস। আচ্ছা, বেশ, খুব ভালো। আচ্ছা, এরপরে আমাদের জানতে হবে কিছু বিষয়ের, মানে যে কোনো আমরা পার্টিকুলার একটা সাবজেক্ট যদি নিই, সেই পার্টিকুলার সাবজেক্টের কিছু নিজস্ব শব্দ আছে। নিজস্ব শব্দ বলতে এরকম, যেটাকে আমরা এক কথায় বলি টেকনিক্যাল টার্ম। কি বলি? টেকনিক্যাল টার্ম। আচ্ছা, টেকনিক্যাল টার্ম বলতে মানে একটা পার্টিকুলার সাবজেক্টে ধরুন ওই শব্দটা মানে ওই পার্টিকুলার সাবজেক্ট ছাড়াও অন্যান্য জায়গাতেও ব্যবহৃত হয়। একটা পার্টিকুলার শব্দ ধরুন, সেই শব্দ একটা পার্টিকুলার সাবজেক্টে ব্যবহার করা হচ্ছে এবং সেই পার্টিকুলার সাবজেক্টের বাইরে অন্যান্য সাবজেক্টেও বা আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারেও সেটা সেই শব্দটাকে আমরা ইউজ করে থাকি। তো এখন টেকনিক্যাল টার্ম কিভাবে হবে না, যখন ওই পার্টিকুলার শব্দটা একটা নির্দিষ্ট অর্থকে বহন করেই একটা নির্দিষ্ট সাবজেক্টে চলবে, তখন সেই রকম শব্দকে আমরা বলবো টেকনিক্যাল টার্ম। ফর এক্সাম্পল, আমাদের মানে পাণিনীয় ব্যাকরণে ধরুন গুণ, গুণ একটা শব্দ, গুণ একটা টেকনিক্যাল টার্ম বা পারিভাষিক শব্দ। কিভাবে? গুণ শব্দ আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি, অর্থাৎ পাণিনি ব্যাকরণের বাইরেও গুণ শব্দের ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা গুণ এই শব্দের ব্যবহার করি। আচ্ছা, গুণ বলতে আমরা কি বুঝি? আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারে কি বুঝি? কোয়ালিটি, তাই তো? গুণ ইট মিনস কোয়ালিটি। ওকে, কিন্তু পাণিনি ব্যাকরণের ক্ষেত্রে গুণ হচ্ছে গুণ শব্দ, গুণ বলতে মানে গুণ শব্দের যেখানে যেখানে প্রয়োগ করা হবে সেখানে গুণ বলতে বোঝাবে অকার, একার এবং ওকার, এই তিনটি বর্ণ। এই তিনটি বর্ণের একটা নাম আছে, সেটা হচ্ছে গুণ। এখন আপনার নাম যেরকম ধরুন গৌতম, কারোর নাম মানসী, সেরকমই অকার, একার, ওকার এই তিনটি বর্ণের নাম হচ্ছে গুণ। আমি যদি গুণ বলে ডাকি তাহলে তিনটে বর্ণ আসবে। যেমন আমি যদি মানসী ম্যাডাম বলে ডাকি তাহলে আপনি চলে আসবেন, সেরকমই গুণ বলে ডাকলে মানে গুণ শব্দের উল্লেখ থাকলে সেখানে অকার, একার এবং ওকার এসে হাজির হবে। তাহলে পাণিনি ব্যাকরণে দেখুন গুণ শব্দটা ওই অন্যান্য আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারে যে কোয়ালিটি, এই অর্থটাকে বহন করে চলছে না, একটা নির্দিষ্ট ফিক্সড অর্থ। মানে গুণ শব্দের একটা ফিক্সড অর্থ পাণিনি ব্যাকরণে ওই পার্টিকুলার সাবজেক্টে রয়েছে। সেক্ষেত্রে এই জন্য আমরা বলবো কোনো পার্টিকুলার সাবজেক্টের কোনো একটি শব্দ যদি নির্দিষ্ট একটা অর্থ, একেবারে নিজস্ব একটা অর্থ বহন করে চলে, সেই শব্দকে আমরা বলবো টেকনিক্যাল টার্ম বা পারিভাষিক শব্দ। তো আমরা আজকে ছন্দ পড়তে যাচ্ছি, তো এই ছন্দের ক্ষেত্রেও এরকম কিছু টেকনিক্যাল টার্ম বা পারিভাষিক শব্দ অবশ্যই আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই থাকে, ছন্দের ক্ষেত্রেও আছে। তো তাই জন্য আমাদের কি জানতে হবে, এখন যদি আপনি গুণ শব্দ, কোয়ালিটি, এটাই আমরা গুণ শব্দের এই অর্থ আমরা সাধারণত জানিনি, মানে জানি, যিনি পাণিনি ব্যাকরণ পড়েননি তিনি এটাই জানেন। এখন তিনি যদি পাণিনি ব্যাকরণ পড়তে যান এবং সেখানে যেখানে যেখানে গুণ শব্দ আছে সেখানে যদি কোয়ালিটি অর্থটাকে নিয়েই তিনি এগিয়ে যান তাহলে সবকিছু জলে যাবে, তাই না? ওই জন্য যে কোনো সাবজেক্ট পড়ার আগে সেই সাবজেক্টের যদি যে টেকনিক্যাল টার্ম থাকে, যেগুলো থাকবে সেইগুলো আমাদের জানতে হবে। অর্থাৎ পার্টিকুলার শব্দের একটা পার্টিকুলার অর্থ সেই মানে বিষয়ে থাকে, সেই অর্থটাকে জেনেই আমাদের তবে সেই বিষয়টাকে পড়া শুরু করলে সেই বিষয়ের যথার্থ জ্ঞান লাভ হয়। না হলে সবকিছু হিতে মানে উল্টে যাবে, মানে আপনি পড়ছেন একরকম, বুঝছেন একরকম, সবকিছুই সমস্যা হয়ে যাবে। তো তাই জন্য আমাদের আগে ছন্দটা জানতে হবে।
আচ্ছা, তা আমি একটা স্ক্রিন শেয়ার করছি। এখানে আহ, পারিভাষিক শব্দগুলি রয়েছে, প্রত্যেককে একটু পড়বেন, মানে একজন করে পড়বেন এক একটা অংশ, আমরা একটু বুঝে বুঝে যাব। আচ্ছা, স্ক্রিনকে দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। প্রথম যে অংশটা কেউ একজন করুন, পারিভাষিক শব্দের আগের অংশটা। স্যার বলছি, আচ্ছা, করুন। ছন্দ পরিচয়। বেদের 6টি বেদাঙ্গ: শিক্ষা, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ এবং কল্প। 6টি বেদাঙ্গের একটি হলো ছন্দ। ছন্দয়তি আহ্লাদয়িত ইতি ছন্দ। এই ব্যুৎপত্তি অনুসারে যেটি আনন্দ প্রদান করে সেটিই ছন্দ। আমাদের অনুভব ও এটিকে সমর্থন করে। কবি মনের ভাব যখন গদ্যকাব্য অপেক্ষা ছন্দবদ্ধ পদ্যের মাধ্যমে প্রকাশ করেন, তখন তা আমাদের অধিক আনন্দ প্রদান করে। তাই ছন্দ হলো আনন্দদায়ক বর্ণবিন্যাস। ছন্দ সূত্রের রচয়িতা হলেন পিঙ্গলাচার্য। আচ্ছা, বেশ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, যে আমাদের শুভ্রা ম্যাডাম, যখন আমি জিজ্ঞাসা করছিলাম যে ছন্দের ডেফিনেশন কি হতে পারে, তখন উনি বললেন যে আক্ষরিক বিন্যাস মানে বর্ণ বিন্যাস। আচ্ছা, তার সাথে আমাদের একটা অ্যাডজেক্টিভ অ্যাড করতে হবে, সেটা কি? আনন্দপ্রদায়ক। ঠিক আছে, আনন্দপ্রদায়ক বর্ণবিন্যাস। এই আনন্দপ্রদায়ক এই অ্যাডজেক্টিভ যদি আমরা অ্যাড করি, তাহলেই মানে ছন্দের যে ডেফিনেশন সেটা একেবারে পরিপূর্ণ হয়। কিভাবে না, যদি আমরা শুধুমাত্র বলি বর্ণবিন্যাস, বর্ণবিন্যাস কিন্তু মানে খেয়াল করে যদি আমরা দেখি, বর্ণবিন্যাস মানে বর্ণের বিন্যাস, অর্থাৎ বর্ণের ক্রম। তাহলে বর্ণের ক্রম সেটা মানে গদ্যকাব্যের ক্ষেত্রেও থাকে, পদ্যকাব্যের ক্ষেত্রেও থাকে। এবার গদ্যকাব্যের থেকে পদ্যকাব্যের যে বর্ণবিন্যাস, তার স্পেশালিটি কোথায়? আনন্দ দেওয়াতে আর না দেওয়াতে। গদ্যকাব্যের কিন্তু আমরা কি, গদ্যকাব্য যখন আমরা পড়ি, সেটার বিষয়বস্তু, অর্থাৎ গদ্যকাব্য পড়ে আমরা আনন্দ পাই, সেটা কিভাবে? তার বিষয়বস্তুটা জানার পরে, বিষয়বস্তু, অর্থ, এগুলো জানার পরে আনন্দ পাই। মানে ওখানে বর্ণবিন্যাসে কিন্তু আমরা আনন্দ পাই না, যে একটা বাক্য খুব সুন্দর লেখা হলো এরকম না, একটা বাক্যের অর্থটা কত সুন্দর। অর্থাৎ ওখানে আমাদের গদ্যকাব্যের ক্ষেত্রে শব্দ আনন্দদায়ক না, অর্থ, অর্থ আমাদেরকে আনন্দ দেয়। কিন্তু পদ্যকাব্যের ক্ষেত্রে অর্থ তো আনন্দ দেয়, দুটো মানে দুটো ক্ষেত্রেই অর্থ আনন্দ দেয়, পদ্য বা গদ্য যাই হোক, কিন্তু পদ্যকাব্যের স্পেশালিটি এটাই, সেখানে শব্দ অর্থাৎ পার্টিকুলার যে বর্ণবিন্যাস সেটাও আমাদেরকে আনন্দ দেয়, অর্থাৎ শব্দ আনন্দ দেয়। সেক্ষেত্রে ওই জন্য আমাদের একটা অ্যাডজেক্টিভ অ্যাড করছি, কি? আনন্দপ্রদায়ক যে বর্ণবিন্যাস, সেটাই হচ্ছে ছন্দ। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমাদের পারিভাষিক শব্দ যেগুলো আছে। আচ্ছা, এবারে অন্য একজনকেও পড়ুন। মানে পারিভাষিক শব্দে যাওয়ার আগে, মানে হোয়াট ইজ টেকনিক্যাল টার্ম, মানে পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়, তার একটা মানে একটা বর্ণনা দেওয়া আছে এখানে, যেটা আমি বলেছি সেটাই লেখা আছে, কেউ একজন পড়ে নিন ওটা। কে পড়বেন? হ্যাঁ স্যার, পড়ছি। আচ্ছা, রঞ্জনা ম্যাডাম পড়ুন। পারিভাষিক শব্দ, টেকনিক্যাল টার্মস। প্রত্যেকটি বিষয়ের কিছু শব্দ থাকে, যে শব্দগুলির অর্থ সেই বিষয়ের জন্য নির্দিষ্ট করা আছে। সেই শব্দের অর্থ বিষয়ান্তরে বা লোক ব্যবহারে
পৃথক হতে পারে, কিন্তু সেই বিষয়ের জন্য সেই শব্দের যে অর্থ নির্দিষ্ট করা আছে, সেই বিষয়ের জন্য সেই শব্দের সেই অর্থকে গ্রহণ করেই চলতে হবে। যেমন ব্যাকরণে অদেং গুণঃ এই সূত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যে গুণ শব্দের দ্বারা অ, এ, ও এই তিনটি বর্ণকে ব্যাকরণে বুঝতে হবে। তাই পাণিনি ব্যাকরণে যেখানে যেখানে গুণ শব্দের প্রয়োগ থাকবে, সেখানে গুণ শব্দের দ্বারা অ, এ এবং ও এই তিনটি বর্ণকে বুঝতে হবে। লৌকিক ব্যবহারে এই গুণ শব্দটি কোয়ালিটি বোঝাতে প্রয়োগ করা হয়। ব্যাকরণে কিন্তু এই কোয়ালিটি অর্থটি ধরলে হবে না। তাই ব্যাকরণ বিষয়ে গুণ একটি পারিভাষিক শব্দ। আচ্ছা, প্রত্যেকের কাছে ক্লিয়ার পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? কারো কোনো ডাউট নেই? তাহলে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবারে নেক্সট পারিভাষিক শব্দ, তার কিছু এক্সাম্পল, মানে আমাদের ছন্দের ক্ষেত্রে কি কি পারিভাষিক শব্দ আছে সেগুলো। প্রথম হচ্ছে কি পদ্য বা শ্লোক। পদ্য বা শ্লোক বলতে কি বোঝায়? গদ্যকাব্যের থেকে পদ্যকাব্যের ডিফারেন্স কোথায়? না, গদ্যকাব্য ছন্দে লেখা হয় না, পদ্যকাব্য ছন্দে লেখাটা লেখা। একটু স্যার লেখাটা একটু বড় করে দেয়, খুব ছোট মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু জুম করে দিচ্ছি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে পদ্য বা শ্লোক এটি একটি পারিভাষিক শব্দ। সেটা বলতে কি বোঝায় এখানে? না, ছন্দবদ্ধ বর্ণবিন্যাস। সেটাই বুঝতে পারছে, মানে গদ্যকাব্যের থেকে পদ্যকাব্যের ডিফারেন্স কোথায়? না, পদ্যকাব্য ছন্দে লেখা হয়, অর্থাৎ ছন্দের দ্বারা বদ্ধ যে বর্ণবিন্যাস, সেটাকে আমরা বলছি পদ্য বা শ্লোক। নেক্সট পাদ, এটার সাথে আপনারা পরিচিত, আমরা আগের ক্লাসগুলোতে এটা আমাদের এই বিষয়টা এসছে। পাদ বলতে কি বোঝায় এখানে? এটা একটা পারিভাষিক শব্দ। প্রত্যেকটি শ্লোককে, মানে যে কোনো শ্লোককে আমরা 4টি অংশে ভাগ করতে পারি, বিভাগ করা যায়, সেখানে একটি করে অংশকে পাদ এই শব্দের দ্বারা বোঝানো হয়। তাহলে একটি করে শ্লোকে 4টি করে পাদ রয়েছে, এটি বলা যেতে পারে। ঠিক আছে, এটাও ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। এরপরে নেক্সট অক্ষর। অক্ষর বলতে ছন্দ এখানে কি বোঝাবে? যেহেতু কি বলা হচ্ছে যে বর্ণ বা অক্ষরের বিন্যাস হচ্ছে ছন্দ, তাহলে এখন বর্ণের বা অক্ষরের বিন্যাস মানে একটা সাজানো, নির্দিষ্ট ক্রমে সাজানো। তাহলে কাকে সাজাবো? বর্ণকে বা অক্ষরকে। তাহলে যাকে সাজাবো সেটা কি, সেটা জানতে হবে এখন আমাদের। মানে ছন্দ এই পার্টিকুলার বিষয়ের ক্ষেত্রে বর্ণ বা অক্ষর বলতে কি বোঝায়, এটা আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা, দেখুন কি বলা আছে, একটু পড়ুন, কেউ একজন পড়ুন। এটা পড়ছি। পড়ুন। উচ্চারণের যোগ্য সংক্ষিপ্ততম অংশকে এখানে অক্ষর শব্দের দ্বারা বোঝানো হয়। এক্ষেত্রে প্রত্যেকটি স্ববর্ণ উচ্চারণের যোগ্য, তাই অ, আ ইত্যাদি স্ববর্ণ এখানে অক্ষর বলে বিবেচিত হবে। আচ্ছা, নেক্সট ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্ববর্ণের সাহায্যে ছাড়া সম্ভব নয়, তাই ক এটি এখানে অক্ষর বলে বিবেচিত হবে না, কিন্তু ক, অ, ক এটি এখানে একটি বর্ণ বলে বিবেচিত হবে। তাছাড়া অনুস্বার, বিসর্গ এখানে পৃথক বর্ণ বলে বিবেচিত হবে না, কিন্তু রামঃ, রামং এখানে মং এগুলি অক্ষর বলে বিবেচিত হবে। তাহলে কেবল সবর্ণ স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণ, অনুস্বার
এবং বিসর্গহিত বর্ণ মং এগুলি এখানে অক্ষর বলে বিবেচিত হবে। আচ্ছা, এই বিষয়টা একটু মানে একটু সমস্যা হলে হতে পারে। আগের দুটো শব্দ খুব সোজা ছিল, শ্লোক বা পদ্য কাকে বলে বা পাদ। তাহলে এখানে আমরা অক্ষর বা বর্ণ বলতে কি বুঝবো এখানে? আচ্ছা, কি বল ডেফিনেশন কি দেওয়া হয়েছে অক্ষর বা বর্ণের? যে উচ্চারণের যোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। আচ্ছা, আপনারা একটু নিজেরা ভাবুন, উচ্চারণ করা যেতে পারে এবং সবচেয়ে স্মলেস্ট পার্ট, এরকম আমাদের একটা বাক্যে কি হতে পারে? কেবলমাত্র যে ব্যঞ্জন বর্ণ সেটা হতে পারে। আপনাকে যদি আমি এখন বলি যে কা কয় আকার কা, তাহলে কার এখান থেকে আকারটাকে বাদ দিয়ে আপনি শুধু ককারটাকে বলুন, উচ্চারণ করতে পারবেন? না, তাহলে স্বরবর্ণের যদি সাহায্য আমি ছাড়া একটা হয় না। যদি একটা শব্দ নিই, ধরুন রাম, রাম এই যে শব্দটা আছে, এখানে উচ্চারণের যোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কি? কটা মানে কটা পাবো আমরা এখানে? রা আর ম। রা আর ম। কিন্তু যদি আমরা একটু ভেবে দেখি, মানে ময়ের ক্ষেত্রে আমরা স্পেলিংটা জানি। ধরুন এরকম একটা শব্দ আছে বিদ্যুৎ। আচ্ছা, বিদ্যুৎ শব্দে কটা এরকম উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ কটা হতে পারে? স্যার ই ব চারটে স্যার। ব কেন বলছেন উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ? আপনি এখন মানে ব কোথা থেকে পাচ্ছেন এখানে? বিদ্যুৎ দুটি স্যার, বিট স্যার বিদ্যুৎ তো তিনটি স্যার, তিনটি। আচ্ছা যদি জফলাকে ধরা হয় তাহলে চারটি বলা যায়, মনে হয় তিনটি হবে। আচ্ছা, আপনারা বারবার কিন্তু একটা জিনিস মিস করে যাচ্ছেন, উচ্চারণের যোগ্য। আপনি উচ্চারণ করে দেখান, বি যে চারটে বললেন উচ্চারণ করে দেখান, চারটে আলাদা আলাদা করে। বি বি বি, সর্ব হ্যাঁ, বি স্বরবর্ণের সাহায্য নিয়ে বি। বি একটা হলো। দু নেক্সট, হ্যাঁ, দু দিউ। দু আচ্ছা নেক্সট, হ্যাঁ, আর ত মানে খণ্ডত্ব। আচ্ছা খন্দত্ব আপনি মানে উচ্চারণ করলে কি হয়? উচ্চারণ করতে পারবেন? মানে ত আমরা তো পুরো খন্দত্ব উচ্চারণ করি হলো? বিদ্যুৎ। স্যার ওটা বিদ আর দুধ, বিদ আর উদ দুটো, বিদ আর উদ। আচ্ছা, বি দারুদ এটাও হলো না। তাহলে কি আপনাদের কিছু চেঞ্জ করলে হবে না। দেখুন ভালো করে, আমি আমি একটা আরেকটা স্ক্রিন শেয়ার করছি। স্যার এটা বি হবে আর দিউ হবে, বি আর দিউ দুটো। আচ্ছা, তকারটা কি বাদ চলে যাবে? হ্যাঁ, কারণ ওটার সাথে তো কোনো স্বরবর্ণ যোগ করে ধ্বনি তো তৈরি হচ্ছে না, মানে যেটা হ্যাঁ, কিন্তু উচ্চারণ আমি যদি আমাকে তো মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি বিদ্যুৎ এই শব্দে কতগুলো উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম স্যার অংশ বি কটা? আর দুধ হবে, বি তাহলে আর আমি দুধ। বি তকারটাকে তো বাদ দিতে পারি না। স্যার বি আর দুধ। হ্যাঁ, গুড। বি আর দ্যুৎ, মানে উচ্চারণ করে দেখুন কটা হচ্ছে। আপনি উচ্চারণ করতে পারছেন কটা অংশ? সবচেয়ে ক্ষুদ্রতম বি দুটো হয়ে গেল স্যার। দ্যুৎ। স্যার ই আর উ, ই আর উ, কি? ই আর উ। স্যার তিনটেই উচ্চারণ করা যাচ্ছে। বি দু ত, ত অর্ধ ত হলেও তাতে উচ্চারণ করছি স্বরবর্ণ অকারের সাহায্য নিয়ে। স্যার বি আর আ। বি আর আ কেন? মানে আমাকে এইভাবে বললে হবে না, উচ্চারণ করে দেখাতে হবে। বি দু ত। আচ্ছা, তটা উচ্চারণ হচ্ছে কি? ত মানে ত অ। আপনি যেটা উচ্চারণ করছেন সেটা ত প্লাস অ, ওখানে কি সেটা আছে? খণ্ডত্বয়ের মধ্যে কি অ যোগ হয় না? স্বরবর্ণ ছাড়া তো উচ্চারণই হয় খন্দত্ব না। মানে কি? খন্দত্ব মানে ত হসন্ত, কোনো স্বরবর্ণ নেই ওখানে। স্যার দুটো হবে। তাহলে দুটো দুটো, হবে। বি দ্যুৎ, এই দুটোই হবে। হ্যাঁ, বি দিউ। তাহলে অক্ষর, তাহলে এখানে কটা অক্ষর আছে? বিদ্যুৎ এখানে কটা অক্ষর আছে? ছন্দের পার্সপেক্টিভে কটা অক্ষর আছে? দুটো। দুটো অক্ষর আছে। জিনিসটা বোঝা গেছে তাহলে? মানে
ছন্দের পার্সপেক্টিভে বুঝতে হবে আমাদের কটা অক্ষর এখানে। বিদ্যুৎ এখানে কটা অক্ষর? দুটো। তাহলে এখানে আমরা যেরকমটা জানি যে অক্ষর বলতে সাধারণভাবে যেটা বোঝায় তার থেকে আলাদা এখানে, তাই জন্য এটা টেকনিক্যাল টার্ম, পারিভাষিক শব্দ। আর ওই ইংলিশে যেমন আমরা সিলেবেল ভাগ করে ওরকম। ইয়েস, সিলেবেল টাইপের। কিন্তু সিলেবেলের ক্ষেত্রে হ্যাঁ সিলেবেল বলতে পারেন এক প্রকার ওরকমই। কিন্তু মানে পুরোপুরি সিলেবেল মানে ওই রকম একেবারে না। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখবো এরকম। তাহলে অক্ষর বা বর্ণ বলতে কি বোঝা গেছে, মানে কোনগুলো অক্ষর না আর কোনগুলো। আমাদের কিন্তু এখন কি করতে হবে, একটা যদি শব্দ দেওয়া হয় বা একটা শ্লোক দেওয়া হয়, আমাদেরকে কাউন্ট করে দেখাতে হবে যে এখানে কটা অক্ষর আছে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে এবারে মানে জাস্ট গীতার কয়েকটা শ্লোক দেখাবো। আমি এক একটা শ্লোক পুরো বলতে হবে না, কিছু কিছু অংশ, একেবারে নতুন শ্লোক যা আমরা দেখিনি। আচ্ছা, এখান থেকে এক এক করে বলে যান। গৌতম বাবু, 41 নম্বরের যে প্রথম শব্দটা আছে, মানে কটা অক্ষর আছে আর কি কি অক্ষর আছে পরপর বলে যান। যোগ সংন্যাসতঃ কর্মণং। কর্মাণং, এটা এই শব্দে কটা অক্ষর এবং কি কি? যোগ সংন্যাসতঃ কর্মণং। 1 2 3 4 5 6 7 8। আর কি কি? ইয় গ সন য়, মানে সমটাকে বলতে পারি সম, নিয় নিয়, আবার দন্তস্বটাকে আগে মানে আগেরটার সাথে নিয়ে নিলেই ভালো হবে। নিয়স ত কর মা নম, এই 8টা অক্ষর। তাহলে এইভাবে অক্ষর কাউন্ট করতে হবে। দেখছেন, তাহলে অনুষ্ঠুপ ছন্দের শ্লোকে একটি করে পাদে 8টি করে অক্ষর থাকে। এবার 8টা করে অক্ষর কিভাবে হচ্ছে, আজকে বিষয়টা পরিষ্কার হয়েছে আশা করি। তাহলে এখানে অক্ষর বলতে এইরকম, এইভাবে অক্ষর কাউন্ট করতে হবে, ঠিক আছে? উচ্চারণের যোগ্য এখানে কয়টা হলো? 9টা না? কোনটা? যোগ সংন্যাসতঃ না না, কর্মণং। 8টাই হবে, 8টা। যোগ সংন্যাসতঃ কর্মণং। হ্যাঁ, 8টা হলো, 8টা। 8টা না, আপনি উচ্চারণ করতে পারছেন যেগুলো সেগুলোই, সেটাই এক একটা অক্ষর। সবচেয়ে উচ্চারণ করতে পারছেন এরকম ক্ষুদ্রতম অংশ, সেটা এক একটা অক্ষর বলে বিবেচিত হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আচ্ছা সন্দীপ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এখানে ইউ আছে, গ আছে, সান যে আছে সেটা দন্তের স এর সাথে কি পরে যে নটা আছে সেটা কি কি একটা হিসেবে নেবো নাকি শুধু দন্তের সটা কি আমি না, এই অনুসারটাকে নিলেই হবে সম, আর দন্তের ন যদি আমরা বলতে পারি নিয়া, আচ্ছা বলতে পারছি, কোনো অসুবিধা নেই। এবারে পরের যেহেতু স্তটাকেও বলতে পারছি আমরা, দেখুন নিয়া স্ত, মানে আমরা নিয়া স্ত যেটা বলতে পারছি সেটা নিলেই হবে। স্যার তারপরে ক। 8টা একটু ভেঙে বলুন আরেকবার। আচ্ছা দেখুন, ইয় হুম, গ সম নিয়া। আচ্ছা, এখন দেখুন যদি আমি কি করি, মানে অনুসারটাকে ধরুন আমি দন্তস্ব বললাম শুধুমাত্র, মানে এই যেটা মানে আমাদের স্টাডি মেটেরিয়াল যেটা আছে দেখুন একবার, ওখানে ইন ডিটেলস এই জিনিসটা লেখাই আছে যে দেখুন মানে কোনটা অক্ষর হবে না কেন, কেবলমাত্র যে ব্যঞ্জন বর্ণ, যেমন ক হসন্ত, এটাকে তো আমরা উচ্চারণ করতে পারবো না। মানে উচ্চারণ করার মানে এটা কিন্তু ক্ষুদ্রতম অংশ হতে পারে, কিন্তু উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ না, উচ্চারণ করার যোগ্য না। তাই জন্য ক হসন্ত মানে কেবলমাত্র যে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ স্বরবর্ণ ছাড়া যে ব্যঞ্জন বর্ণ, সেটা কিন্তু অক্ষর বলে বিবেচিত হচ্ছে না। একই রকম ভাবে
অনুস্বার বিসর্গ এগুলো আপনি আলাদা করে উচ্চারণ করতে পারবেন? ধরুন এখন রাম, বিসর্গটা যদি আলাদা করে উচ্চারণ করতে হয় হবে না, মানে উচ্চারণ করা যাবে কিন্তু আমাদের টেকনিক্যালি গ্রামাটিক্যালি সেটা ইনকারেক্ট। ওই জন্য অনুস্বার বিসর্গ এগুলো হচ্ছে যে বর্ণের সাথে যুক্ত তার সাথেই উচ্চারণটা করতে হচ্ছে, আলাদা করে করা যাচ্ছে না, যায় না টেকনিক্যালি। তো সেক্ষেত্রে মানে আপনি এখন বলতে পারেন যে স্যার করা যাচ্ছে তো, রা ম হ, তাই না? কিন্তু অনুস্বার বা বিসর্গ এরকম না। অনুস্বার বিসর্গ হচ্ছে আসলে যে বর্ণের সঙ্গে থাকে তার সাথেই ওর অস্তিত্ব, ওটার আলাদা অস্তিত্ব নেই। ওই জন্য দেখবেন আপনি যখন টাইপ করেন, টাইপ করার সময় যদি কখনো শুধুমাত্র বিসর্গ দেন দেখবেন ওটা ইনভ্যালিড দেখায়, মানে নেয় না ওটা। তাহলে ওগুলোর পৃথক অস্তিত্ব নেই অনুস্বার বিসর্গের, ওই জন্য আগের বর্ণের সাথেই ওটার অস্তিত্ব। তা সেক্ষেত্রে ওই জন্য অনুস্বার বা বিসর্গ কেবলমাত্র মানে ওটা অক্ষর বলে বিবেচিত হতে পারে না, যেহেতু ওটা আলাদা অস্তিত্ব নেই, ওটা অ্যাটাচড, আগেরটার সাথে অ্যাটাচড হিসেবেই একটা অক্ষর বলে বিবেচিত হবে। তাহলে কি দেখা যাচ্ছে, কেবল স্বরবর্ণ মানে অ আ এগুলো যেহেতু আমরা উচ্চারণ করতে পারি। এখন অজগর, অজগর এখানে কটা আছে? অ উচ্চারণ করতে পারছি আমরা, তাহলে অ একটা অক্ষর। জ গ র মানে অজগর, রয়ের যেহেতু যদি আমরা অজগর এই প্রোনাউন্সিয়েশনের পার্সপেক্টিভে দেখি তাহলে অজগর তিনটে হবে, আর যদি স্পেলিং এর দিক দিয়ে দেখি তাহলে অজগর চারটে। জিনিসটা কি বোঝা গেছে? তাহলে দেখুন, স্যার এই যে অজগরটা বললেন এই উদাহরণটা আরেকবার বুঝিয়ে বলুন। দেখুন আমি বলছি যে আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে উচ্চারণ করতে পারি এই রকম ক্ষুদ্রতম অংশ, মানে শুধু ক্ষুদ্রতম অংশ না, উচ্চারণ করতে পারতে হবে। তাহলে অজগর এখানে উচ্চারণ করতে পারছেন কি কি? অ জ গর তিনটে। এবারে যেহেতু আমরা স্পেলিংটা জানি যে রকারের পরে একটা অকার আছে, তাই স্পেলিং এর দিক দিয়ে দেখলে অ জ গ র চারটে। কিন্তু আমরা ঠিক বাংলাতে যেমনটা উচ্চারণ করি, মানে অকার শেষের তো রকারের পরে যে অকারটা সেটার উচ্চারণ করি না, তাই বলছি যে উচ্চারণের পার্সপেক্টিভে দেখলে তাহলে অ জ গর উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ তিনটেই হতে পারছে, কিন্তু স্পেলিং এর দিক দিয়ে দেখলে চারটে, অ জ গ র। তাহলে স্যার ঠিক আছে, এখানে আমরা মানে তাহলে স্যার এখানে ধ্বনিটা একটা সহায়ক হিসেবে কাজ করতে পারে, তাই না? মানে গড়টা যে হচ্ছে, গ থেকে ধ্বনিটা স্টার্ট হচ্ছে, এন্ড হচ্ছে রতে। তো আমি যদি লেটারটাও না জানি তো সেক্ষেত্রে আমি সেটা ডিসাইড করতে পারবো, তাই না? অজগর। এবারে আমাকে রকারটাকে কেন নিতে হচ্ছে আগের সাথে, মানে আমি এখন থেমে যেতে পারি অ জ গ, এবার গয়ে যদি থেমে যায় তাহলে কিন্তু রকারটা পড়েই থাকবে, ওটা কিন্তু উচ্চারণের যোগ্য অংশ না, তা আমি তো ওটাকে আর বাদ দিতে পারি না, তাই জন্য ওটাকে আগের সাথে নিয়ে নিতে হবে। মানে গড় এটাই একটা অক্ষর বলে বিবেচিত হবে। ওখানে তো রয়ে হসন্ত নেই, তাহলে আমি র সম্পূর্ণ উচ্চারণ করতে পারবো। হ্যাঁ, এবার আমি ওই জন্য বলছি বাংলার ক্ষেত্রে তো এটা সমস্যা একটা, মানে বাংলার ক্ষেত্রে যদি আমরা উচ্চারণের দিক দিয়ে দেখি তাহলে উচ্চারণ আর স্পেলিং তো এক না, সেক্ষেত্রে ওখানে সমস্যাটা। এবার আমাদের সংস্কৃতে তো এরকম নেই, সংস্কৃতে অ জ গ র এরকমই বলতে হবে আপনাকে। আচ্ছা, আমি যখন সংস্কৃত উচ্চারণ করব তখন তো অজগরই বলবো, অজগর, অজগর, আমি তো অজগর বলবো। হ্যাঁ, আমি ওই জন্য বললাম, মানে বাংলাতে উচ্চারণের দিক দিয়ে ভাবলে মনে হচ্ছে তিনটে আছে, কিন্তু স্পেলিং এর দিক দিয়ে চারটেই আছে। এবারে ওটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, বাংলাটা নিয়ে। সংস্কৃতে আমাদের কি আছে, প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং দুটোই সমান, তাই জন্য সংস্কৃতে আমাদের কোনো অসুবিধা নেই। অ জ গ র চারটে, অ ঠিক জ ঠিক ঠিক গ আছে, ঠিক। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। দেখুন তাহলে কি কি হতে পারে অক্ষর, অক্ষর বলতে আমরা কি বুঝবো? কেবলমাত্র স্বরবর্ণ, স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণ, কেবল স্বরবর্ণের এক্সাম্পল অ আ ই এগুলো, মানে শুধুমাত্র স্বরবর্ণ, কোনো রকম ব্যঞ্জন বর্ণের সাথে নেই। আর স্বরবর্ণের সহিত ব্যঞ্জন বর্ণ যেমন ক কা, যুক্তাক্ষর ক্ষ ক্ষি, এগুলো এক একটা অক্ষর।
এরকম অনুস্বার এবং বিসর্গ যুক্ত বর্ণ যেমন মহা, মং, এগুলো এক একটা অক্ষর বলে বিবেচিত হয়। তো যখন আমরা অক্ষর কাউন্ট করব তখন এইগুলো মাথায় রেখে করব, ঠিক আছে? আচ্ছা, জাস্ট একটুখানি। আচ্ছা, তাহলে অক্ষর বোঝা গেছে। তাহলে আমরা পরের দিকে যাই। এবারে পরের অংশে যাই। এবারে অক্ষরের ভাগ। অক্ষরের ভাগ কি? লঘু আর গুরু। অক্ষর দুই প্রকার। কেউ একজন পড়ুন। এই জায়গাটা খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? মানে অক্ষর জায়গাটা একটু কঠিন আছে, অক্ষরটা বুঝলাম। এরপরে অক্ষরের দুটি ভাগ, একটা লঘু অক্ষর, একটা গুরু অক্ষর। লঘু অক্ষর বলতে কি বোঝায়, গুরু অক্ষর বলতে কি বোঝায়, সেটা ভালো করে বুঝতে হবে। দেখুন, লঘু গুরু খুব জটিল করে বোঝার প্রয়োজন নেই, শুধু এতটুকু মাথায় রাখতে হবে যে লঘু মানে হ্রস্ব আর গুরু মানে দীর্ঘ। এইটাকে মাথায় রেখেই এগোতে হবে। আচ্ছা, কেউ একজন পড়ুন। যারা পড়েননি তাদের মধ্যে কেউ একজন পড়ুন। স্যার লঘুগুরু থেকে পড়বো? হ্যাঁ, লঘু গুরু থেকে। স্ক্রিনটা দেখতে চার। পাচ্ছি না। 4 লঘু গুরু। বাকিদের ক্ষেত্রে? দেখা স্যার যাচ্ছে স্ক্রিনটা স্যার। দেখতে পাচ্ছি না। আচ্ছা, রঞ্জনা ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন না, বাকিরা দেখতে পাচ্ছেন। তাহলে আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ওখানে দেখুন চলে আসবে। আচ্ছা, সুধীর বাবু পড়ুন। হ্যাঁ স্যার। 4 লঘু গুরু। অক্ষরের দুটি প্রভেদ, লঘু অক্ষর, গুরু অক্ষর। হ্রস্ববর্ণ লঘু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন অ, ই, উ, রি, ক, কি, কু, ক্রি, যুক্ত খ, ক্ষিয়, যুক্ত ক্ষয় রস্যু, যুক্ত ক্ষয় রি, এগুলি লঘু অক্ষর। দীর্ঘবর্ণ গুরু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন আ, ই, উ, এ, ও, ওই, ঔ, কা, কি, কু, কে ইত্যাদি গুরু অক্ষর বলে বিবেচিত হবে। হ্রস্ববর্ণ। ঠিক আছে, একটু থেমে যান। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে অক্ষর বলতে আমরা বুঝে গেছি অক্ষর কি? উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ। এবার এই উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ যেটি হবে সেটি যদি দীর্ঘ হয়, মানে হ্রস্ব হলে, মানে দেখুন, উচ্চারণের যোগ্য ক্ষুদ্রতম অংশ কি হতে পারে? কেবল স্বরবর্ণ, স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণ। তাহলে সেই স্বরবর্ণ মানে কেবল স্বরবর্ণ যদি হ্রস্ব হয়, অথবা স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণ, সেখানে ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বরবর্ণ আছে সেটা যদি হ্রস্ব হয়, সেক্ষেত্রে অলওয়েজ লঘু। অর্থাৎ হ্রস্ব ইজ ইকুয়াল টু লঘু। এতটুকুই আছে, এখানে এক্সট্রা কিছুই নেই। ঠিক একই রকম ভাবে দীর্ঘ, অর্থাৎ কেবল স্বরবর্ণ সেটা যদি দীর্ঘ হয়, অথবা ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বরবর্ণ অ্যাটাচড আছে, যেমন কা, এখানে কয়ের সাথে যে স্বরবর্ণ আছে সেটা দীর্ঘ, তাই জন্য কা, এটা একটা গুরু অক্ষর। তাহলে এইভাবে হ্রস্ব ইজ ইকুয়াল টু লঘু, দীর্ঘ ইজ ইকুয়াল টু গুরু। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আছে, এটা খুব সাধারণ, মানে সাধারণভাবে এই জিনিসটা যে হ্রস্ব হলেই লঘু, দীর্ঘ হলেই গুরু। এবারে পার্টিকুলার কিছু কন্ডিশন আছে, সেক্ষেত্রে হ্রস্ব গুরু বলে বিবেচিত হবে। মানে হ্রস্ব মানে লঘু, দীর্ঘ মানেই গুরু, অর্থাৎ দীর্ঘ মানেই গুরু, এই নিয়মটা ফিক্সড। হ্রস্ব মানেই লঘু, এটার কিছু ব্যতিক্রম জায়গা আছে, অর্থাৎ হ্রস্ব নির্দিষ্ট কিছু কন্ডিশনে গুরু বলে বিবেচিত হতে পারে। সেই কন্ডিশনগুলো আমাদের জানতে হবে, যে পার্টিকুলার কোন কন্ডিশনে হ্রস্বকেও আমরা গুরু বলবো, লঘু না বলে গুরু বলবো। সেরকম 3টি কন্ডিশন আছে। সেই 3টি কন্ডিশন কি কি এক এক করে পড়ুন। কি বলবো? ফার্স্ট,
হুম। স্যার, আমি বলবো? আচ্ছা, অন্য একজন কেউ পড়ুন এবারে। পড়ছি স্যার। আচ্ছা, পড়ুন। হ্রস্ববর্ণ বিশেষ পরিস্থিতিতে গুরু অক্ষর বলে বিবেচিত হতে পারে, যেমন অনুস্বার এবং বিসর্গের যোগে হ্রস্ববর্ণ গুরু অক্ষর বলে বিবেচিত হয়, যেমন রাম, রামম। এখানে ম বিসর্গ, ম অনুস্বার, অর্থাৎ ম, মং, এই দুটি গুরু অক্ষর। যুক্তাক্ষরের পূর্বে যদি হ্রস্ববর্ণ থাকে তাহলে সেটি গুরু অক্ষর বলে বিবেচিত হবে, যেমন কৃষ্ণ, ভিক্ষা। এখানে টি, ভি এই দুটি গুরু বর্ণ বলে বিবেচিত হবে। পাদের শেষে থাকা হ্রস্ববর্ণ লঘু বা গুরু দুইই হতে পারে। আচ্ছা, তাহলে তিনটি কন্ডিশন রয়েছে। ফার্স্ট কন্ডিশন কি আছে? অনুস্বার এবং বিসর্গ। আমরা দেখেছি যে অনুস্বার বা বিসর্গ, কেবল অনুস্বার বা কেবল বিসর্গ তো অক্ষর না, তাহলে অনুস্বার বা বিসর্গ অলওয়েজ অ্যাটাচড, মানে কোনো অন্য অক্ষরের সাথে অ্যাটাচড অবস্থাতেই অক্ষর বলে বিবেচিত হয়। এদের কোনো তাহলে স্বাধীন সেখানে সত্তা নেই স্যার। কি বলছেন? এদের কোনো স্বাধীন সত্তা নেই, অন্যের সঙ্গে যুক্ত হয়ে এই হবে। তাহলে ব্যবহৃত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরুন রামহ রামাহা, তাহলে রামহ রামাহা, ময়াকার বিসর্গ, ম আকার বিসর্গ, এটা কি অলওয়েজ দীর্ঘ হওয়ার জন্য গুরু। কিন্তু অনুস্বার বা বিসর্গ যদি হ্রস্ববর্ণের সাথেও যুক্ত হয় সেক্ষেত্রেও গুরু। অর্থাৎ হ্রস্ব হলেই যে লঘু হবে তার ব্যতিক্রম, অনুস্বার বিসর্গের ক্ষেত্রে ব্যতিক্রম। যে অনুস্বার বা বিসর্গ যদি অ্যাটাচড থাকে হ্রস্বের সাথে সেক্ষেত্রে সেটা লঘু না, গুরু। দীর্ঘ হলে তো অবশ্যই গুরু, কিন্তু হ্রস্ব হলেও গুরু। এটা ফার্স্ট কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি? যুক্ত অক্ষর। যুক্ত অক্ষরের পূর্বে যে হ্রস্ব বর্ণ সেটা কি হবে? লঘু না হয়ে গুরু হবে। যেমন কৃষ্ণ, এখানে দেখুন কৃষ্ণ শব্দের কয়রি, রিকারটা হ্রস্ব, কিন্তু পরে যেহেতু যুক্তাক্ষর আছে, মূর্ধন্য শয় নয়, যুক্তাক্ষর আছে, তার জন্য তার আগের যে হ্রস্ব ক্রি, এই যে হ্রস্ব অক্ষরটা সেটা লঘু না হয়ে গুরু হবে। এখন একই রকম ভাবে ভিক্ষা, এখানেও তাই, ক্ষিয় পরে যুক্তাক্ষর থাকার জন্য ভি, ভয় হ্রস্বই আছে, কিন্তু সেটা ভিটা একটা গুরু অক্ষর বলে বিবেচিত হবে। এখানে দীর্ঘিকারই তো দেওয়া যায় ভিক্ষা, হস্যিকার কেন দেওয়া হচ্ছে বলুন। স্যার? এখানে তো ভিক্ষা যদি গুরু বর্গই হয় তাহলে এটা তো রশ্মিটাকে বর্গীয় রশ্মি দেওয়া যায় না, লঘু কেন দেওয়া হয়েছে? ব্যাপারটা কি, এখানে হ্রস্বই তো আমাদের গুরু হচ্ছে। স্যার টেক্সটটা চলে গেছে। স্যার ভয়ে শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার। টেক্সটটা চলে গেছে। আচ্ছা, এখন স্যার আপনার ওখান থেকে লাইনটা বড্ড ডিস্টার্ব করছে, মানে কথাগুলো আপনার বোঝা যাচ্ছে না। স্যার কিছু শুনতে পাওয়া যাচ্ছে না।
টেক্সটটা কি দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। আর শুধু ভয়েসটাই প্রবলেম হচ্ছিল। আমার কেন টেক্সট আসছে না? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনাও যাচ্ছে, দেখাও ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, তো যেটা আমরা দেখছিলাম কি, আহ, দেখুন মানে এই যে নিয়মটা বলা হচ্ছে যে হ্রস্ব হলে লঘু, দীর্ঘ হলে গুরু। এবারে হ্রস্ব হলেই যে লঘু, এর ব্যতিক্রম কিছু অংশ আছে। মানে হ্রস্ব পার্টিকুলার কন্ডিশনে গুরু হতে পারে। তো সেই কন্ডিশনগুলো কি কি? একটা হচ্ছে অনুস্বার এবং বিসর্গ যদি অ্যাটাচড হয়ে থাকে, সেক্ষেত্রে দীর্ঘের সাথে অ্যাটাচড থাকলে সেটা তো গুরুই, দীর্ঘ ইজ ইকুয়াল টু গুরু, মানে সেই নিয়মে গুরু। কিন্তু যদি হ্রস্বের সাথেও অনুস্বার বা বিসর্গ থাকে, সেক্ষেত্রে সেটা লঘু হচ্ছে না, গুরু, গুরু অক্ষর বলে মানে বিবেচিত হবে। আচ্ছা, নেক্সট যুক্তাক্ষর। যুক্তাক্ষরের পূর্বে থাকা হ্রস্ব, সেটা গুরু বলে বিবেচিত হবে। যেমন কৃষ্ণ, ভিক্ষা, এখানে যুক্তাক্ষরের আগে ক্রি, ভি, এগুলো সব হ্রস্ব, কিন্তু লঘু হবে না, কি হবে? গুরু হবে। কেন? পরে যেহেতু যুক্তাক্ষর আছে। আর থার্ড কন্ডিশন কি আছে? কোনো পাদের শেষে, আমরা জানি প্রত্যেকটি শ্লোকে আমরা 4টি করে পাদ পাবো, তাহলে কোনো পাদের শেষে যদি কোনো হ্রস্ব বর্ণ থাকে, সেটা লঘু হতে পারে, গুরুও হতে পারে। সেটা কিভাবে হতে পারে এটা আমরা পরে বুঝতে পারবো, এখন বুঝতে পারবো না জিনিসটা। লঘু অথবা গুরু দুটোই হতে পারে। কিভাবে আপনারা এখন প্রশ্ন করতে পারেন সেটা মানে কিভাবে বুঝবো কোনটা হবে না হবে? এটা হচ্ছে অ্যান্সারটা এরকম যে ছন্দের চাহিদা অনুসারে, ধরুন আমরা কোনো একটা পার্টিকুলার ছন্দ দেখছি, সেই ছন্দের বৈশিষ্ট্য অনুসারে শেষের অক্ষরটা গুরু হতে হবে। এখন শেষের আগের সমস্ত অক্ষর মানে ওই ছন্দের যে বৈশিষ্ট্য সেটা ফুলফিল করা হয়ে গেছে, মানে একটা পাদে শেষ অক্ষর বাদ দিয়ে তার আগে পর্যন্ত পুরোটা ফুলফিল হয়ে গেছে, শেষ অক্ষরটা এখন গুরু হলেই ওই ছন্দটা হয়ে যাবে। তাহলে এখন ওই ছন্দটা হতে গেলে কি করতে হবে? শেষের অক্ষরটাকে গুরু বলতে হবে। তাই জন্য শেষের যে হ্রস্ব অক্ষরটাকে সেটা আমরা সেই অনুযায়ী গুরু বলবো। ঠিক যদি আমরা উল্টো দেখি, উল্টো বলতে কিরকম? যে কোনো একটা পার্টিকুলার ছন্দ শেষের অক্ষরের আগে পর্যন্ত পুরোটাই ফুলফিল করেছে বৈশিষ্ট্য, শেষের অক্ষরটা লঘু হতে হবে। লঘু হলেই ওই ছন্দটা হবে, লঘু না গুরু, লঘু বা গুরু যেটা হলে ওই ছন্দটা ফুলফিল হবে, আমাকে সেই শেষের অক্ষরটাকে সেটাই ধরতে হবে। মানে হ্রস্ব হলে পরে, দীর্ঘ হলে তো গুরুই হবে, কিন্তু হ্রস্ব হলে ছন্দের চাহিদা অনুসারে সেটাকে কখনো লঘু ধরবো, কখনো গুরু ধরবো। আশা করি সামান্যভাবে বিষয়টা বোঝা গেছে। আমরা এক্সাম্পলে দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। সামান্যভাবে বিষয়টা আশা করি বোঝা গেছে, তাই তো? বোঝা গেছে?
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পরের অংশে যাই। জ্যোতি। জ্যোতি মানে কি? বিরাম। আচ্ছা, কেউ একজন পড়ুন। পড়ছি স্যার। পড়ুন। জ্যোতি মানে বিরাম। শ্লোক উচ্চারণের সময় জ্যোতি বা বিরাম কোথায় হবে তা নির্দিষ্ট থাকে। সাধারণভাবে প্রত্যেকটি পাদের শেষে বিরাম বা জ্যোতি হয়ে থাকে। বড় ছন্দের ক্ষেত্রে পাদের মধ্যে ও পাদের মধ্যেও বিরাম বা জ্যোতি হয়ে থাকে। আচ্ছা, জ্যোতি বা বিরাম বলতে কোথায় আমরা থামছি, স্টপ। আমরা গীতার শ্লোকগুলো পড়ার সময় কি করছি? প্রত্যেকটা পাদের শেষে থামছি। তাহলে সাধারণ নিয়ম হচ্ছে শ্লোক পড়ার ক্ষেত্রে কোথায় আমরা জ্যোতি বা বিরাম মানে কোথায় আমরা স্টপ নেব, সেটাই হচ্ছে জ্যোতি। তাহলে সেটা সাধারণ নিয়ম কি? প্রত্যেকটি পাদের শেষে। এবারে যদি কোনো ছন্দের ক্ষেত্রে কি হয়, ধরুন আমরা অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে কি পাচ্ছি? একটি পাদে 8টি অক্ষর আছে, কিন্তু এরকম যদি কোনো ছন্দ হয় যার একটি পাদে 15টা 20টা অক্ষর আছে, সেক্ষেত্রে বা 16টা অক্ষর আছে, তখন কি হচ্ছে? আমাদের মাঝখানে মানে পাদের মধ্যেও কোথাও কোথাও বিরাম হবে। ঠিক আছে? আর বড় ছন্দ বলতে সেরকম, মানে যে ছন্দে একটি পাদে অক্ষর সংখ্যাটা অনেক বেশি, সেখানে মধ্যে মধ্যেও বিরাম হবে। অর্থাৎ পাদের শেষেই যে হবে ওটা তো হবে, ওটা সাধারণ নিয়ম, কিন্তু পাদের মধ্যে মধ্যেও হতে পারে। স্যার, যেরকম শিবাক্ষর স্তোত্রের দ্বিতীয় শ্লোকে যেটা আছে 8টার বেশি আছে। হ্যাঁ, মানে ওগুলো হতে পারে তখন। আচ্ছা, এরপরে আমরা আসি গণ। গণটাও খুব ভাইটাল, এটা ভালো করে বুঝতে হবে। গণ বলতে আমরা কি বুঝি? টিম, তাই তো? গণ বলতে আমরা কি বুঝি? গণ, নরগণ, আচ্ছা, এখানে গণ দেবগণ, বলতে এরকম না। গণ বলতে আমরা ক্যাটাগরি, সাধারণভাবে কি বুঝি? গণ মানে টিম, ক্যাটাগরি। একটা দল, সমষ্টি। সমষ্টি। আচ্ছা, একটু ভালো করে এটা পড়ুন আগে, তারপরে আমি মানে জিনিসটাকে বোঝাচ্ছি। অন্য কেউ একজন পড়ুন যারা পড়েননি এখনো। স্যার পড়ছি। আচ্ছা, পড়ুন। গণ 3টি অক্ষর নিয়ে একটি করে গণ হয়ে থাকে। মোট 8টি গণ রয়েছে। আসলে এই গণগুলি লঘু এবং গুরুবর্ণের ক্রমকে নির্দিষ্ট করে। তাহলে 3টি গুরুবর্ণ নিয়ে একটি গণ হতে পারে, 3টি লঘুবর্ণ নিয়ে একটি গণ হতে পারে, বাকি 6টি গণ লঘু এবং গুরুবর্ণ মিলিয়ে হবে। পড়ে 8টি যান, পড়ে গণ যান। 8টি গণ মনে রাখার সূত্র: যমা তারাজো ভানো সলগং। এই সূত্রের প্রথম অক্ষর থেকে শুরু করে পরের দুটি করে অক্ষর নিয়ে একটি করে গণ নির্দিষ্ট হবে। যেমন য় থেকে শুরু করলে পরের দুটি অক্ষর নিয়ে য় গণ। বলুন। তাহলে য় গণের ক্রম হবে লঘু য়, গুরু মা, গুরু তা, এইরকম। ঠিক আছে, এবারে একটু থেমে যান। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি একটা স্ক্রিন শেয়ার করব, একদম ওয়ার্ড ফাইল, মানে ওটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের এবারে কিভাবে হয়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। খুব ছোট। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ধরুন আমাদের একটা ছন্দের আমি ডেফিনেশন বলছি।
ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ আমরা যদি দেখি, স্যাদ ইন্দ্রবজ্রা, ইন্দ্রবজ্রা ছন্দ বা উপেন্দ্র বজ্রা যে কোনো ছন্দ নিন, স্যাদ ইন্দ্রবজ্রা নভজা জগৌ গৌ, এরকম। ঠিক আছে, কি বললাম? স্যাদ ইন্দ্রবজ্রা यदि তৌ জগৌ গহ। ইন্দ্রবজ্রা ছন্দের ডেফিনেশন কি? জগৌ গহ। স্যাদ ইন্দ্রবজ্রা यदि তৌ জগৌ গহ। আচ্ছা, এখানে কি আছে আমি ডিটেলসে যাচ্ছি না। ধরুন তগন, তগন, জগন, গুরুবর্ণ, গুরুবর্ণ। আচ্ছা, আমরা লঘু বর্ণের জন্য শর্ট ফর্ম ইউজ করব ল, আর গুরু বর্ণের জন্য শর্ট ফর্ম ইউজ করব কি? গ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, লঘুর জন্য এখন দেখুন, ভালো করে দেখুন। আচ্ছা, ইন্দ্রবজ্রা ছন্দ তাহলে ক্রমটা কি? এরকম। তখন বলতে তারা জ, মানে গুরু, গুরু, লঘু, গুরু, গুরু, লঘু, গুরু। আচ্ছা, তারপরে জগন, জ ভা ন, লঘু, গুরু, লঘু, গুরু, গুরু। আচ্ছা, মোট কতগুলি অক্ষর আছে দেখুন তো? 11টা, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাদের ধরুন এটা যে কোনো একটা মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার ধরুন, আমার নাম্বারটা যদি নিই 8482023563, এটা আমার নাম্বার। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে কি করব? সব কিছু সমান রাখবো। 8, 4 এর জায়গায় 2 দিলাম, বাকিটা যেমন আছে তেমন রাখলাম। এটা কি আর আমার নাম্বার থাকলো? কেন হলো না? আমি একটা চেঞ্জ করে দিয়েছি, একটা ক্রম চেঞ্জ করে দিয়েছি, বা আমি মানে এটা 2 করে দিয়েছি। আমি 2ও করছি না, চেঞ্জ করছি না, জাস্ট একটা ক্রম চেঞ্জ করে দেবো। মানে 8, 4 এর মানে 4 এর জায়গায় হচ্ছে পরের 8টাকে আগে দিলাম, 4টাকে পরে দিলাম, তারপর যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এই দুটো কি এখন সেম থাকছে? মানে আমার নাম্বার হতে পারে কি এটা? না, আমি শুধু এই দুটো ক্রম চেঞ্জ করেছি, আর কিচ্ছু করিনি। 4 8 এর জায়গায় 8 4 লিখেছি। তাহলে ঠিক একই রকম ভাবে এখন ওই উপরের যে ক্রমটা আমি লিখেছি, এই ক্রমে আমি যদি একটু মানে একটা জাস্ট এরকম চেঞ্জ করে দিই, ধরুন আমি কি করলাম, পুরোটা সেম রাখলাম, একটা ক্রম চেঞ্জ করবো আমি শুধু, তাহলে সেটা কিন্তু ইন্দ্রবজ্রা ছন্দ আর থাকবে না। ধরুন আমি কি করলাম, এই গুরুর জায়গায় লঘু করে দিলাম, আর লঘুর জায়গায় গুরু করে দিলাম, তাহলে অক্ষরের ক্রম চেঞ্জ হয়ে গেছে, অক্ষর সংখ্যা সমান আছে, তাই তো? কিন্তু অক্ষর সংখ্যা সমান, কিন্তু অক্ষরের ক্রম চেঞ্জ হয়ে গেছে, মানে চেঞ্জটা হয়ে গেছে, অক্ষরের ক্রমটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা কোন ছন্দ? ইন্দ্রবজ্রা। আচ্ছা, এটা কি ইন্দ্রবজ্রা ছন্দ হতে পারে? হবে না। না স্যার, হবে না। তাহলে ছন্দ বলতে তাহলে কি? ছন্দ বলতে আমরা কি বলছি? অক্ষরের ক্রম। এটা আমরা বুঝে গেছি। ছন্দ বলতে কি? অক্ষরের নির্দিষ্ট ক্রম। তাহলে 11টি অক্ষর, একটি পাদে অক্ষর সংখ্যা 11টি, এবং সেই 11টি অক্ষরের ক্রম যদি পার্টিকুলার এই ক্রমটাই হয়, তাহলে আমরা সেটা কি বলবো? ইন্দ্রবজ্রা ছন্দ। ইন্দ্রবজ্রা ছন্দ। এই ক্রম যদি চেঞ্জ হয়ে যায়, মানে ক্রম বলতে এই ক্রমে একটা চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে গেল,
যেমন আমাদের যেরকম মোবাইল নাম্বার যেরকম হয়। ক্রম মানে প্যাটার্ন না? বলুন। ক্রম মানে প্যাটার্ন। হ্যাঁ, প্যাটার্ন। তাহলে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। এই প্যাটার্নটা হলো ইন্দ্রবজ্রা। এখান থেকে আমি যদি একটা চেঞ্জ করে দিই, যেমন আমাদের মোবাইল নাম্বারের মতো একেবারে, তাহলে কল্পনা করুন 11টি অক্ষর থাকবে একটি পাদে, কত ছন্দ হতে পারে? প্রচুর ছন্দ হতে পারে। যেমন 10টা ডিজিটের মোবাইল নাম্বার কত হতে পারে? প্রচুর হতে পারে। সেরকমই 11টি অক্ষরের এই যে ক্রমটা, এটা একটা করে এরকম চেঞ্জ করে করে এদিক ওদিক করে গেলে তো প্রচুর ক্রম আসবে, মানে প্যাটার্ন তো প্রচুর হবে। তাহলে ততগুলি 11টি অক্ষরের ততগুলি ছন্দ হতে পারে। জিনিসটা বোঝা গেছে? তাহলে ছন্দ বলতে কি বোঝা গেছে, এখন আইডিয়া করা গেছে একটা। সেই লাইনটা আরেকবার বলুন, কি বললেন? বলছি এই যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এই যে লঘু, মানে ছন্দ বলতে কিন্তু এই ক্রম, মানে ইন্দ্রবজ্রা ছন্দ বলতে একটি পাদে 11টি অক্ষর যদি এই ক্রমটাকে মেনটেন করে, মানে প্রথমে গুরু, 11টি অক্ষর যদি এই ক্রমে সাজানো থাকে তাহলে ইন্দ্রবজ্রা। এই ক্রমের যদি একটু চেঞ্জ হয়েছে, মানে এই ক্রমের চেঞ্জ হলেই মানে ইন্দ্রবজ্রা ছন্দ আর থাকছে না। যেমন আমার মোবাইল নাম্বারটা 8482023563, এখান থেকে জাস্ট 848248 এর জায়গায় 84 করে দিলে আমার নাম্বার থাকছে না। সেরকমই তাহলে ইন্দ্রবজ্রার ক্রম কি এরকম হবে? ওই গুরু গুরু লঘু গুরু লঘু গুরু 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 লঘু লঘু গুরু লঘু গুরু গুরু। আচ্ছা, এবারে এই ক্রমের মানে জাস্ট কিছু চেঞ্জ হলে সে ক্রমে চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জ হওয়া দুরকম হতে পারে। আপনি গুরুর জায়গায় লঘু আনতে পারেন, বা গুরু লঘুর ক্রমটাকে আগে আগে পরে করে দিলেন, মানে চেঞ্জ হলেই ইন্দ্রবজ্রা ছন্দ আর থাকবে না। মানে একেবারে আমরা আমাদের যে মোবাইল নাম্বার সেরকম, সেই সিস্টেমে। তাহলে এবারে এখানে গণটা কোথা থেকে আসছে? গণটা কোথা থেকে আসছে বলতে, ধরুন এখন যদি আমাকে ইন্দ্রবজ্রা ছন্দের ডেফিনেশন দিতে হয়, তাহলে আমাকে কি বলতে হবে এখন? যে একটি পাদে 11টি অক্ষর, অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দে একটি করে পাদে 11টি করে অক্ষর হয়। যেমন অনুষ্টুপ ছন্দে একটি পাদে 8টি করে অক্ষর হয়, সেরকম ইন্দ্রবজ্রা ছন্দের একটি পাদে কতগুলো অক্ষর সংখ্যা? 11টি। তাহলে আমাকে বলতে হবে একটি পাদের অক্ষর মানে 11টি অক্ষর, সেই 11টি অক্ষরের ক্রম যদি এরকম হয়, কিরকম? গুরু গুরু লঘু গুরু গুরু লঘু লঘু গুরু লঘু গুরু গুরু, তাহলে সেটি ইন্দ্রবজ্রা ছন্দ। আমাকে তাহলে ইন্দ্রবজ্রা ছন্দের ডেফিনেশন বলতে গেলে এত কিছু বলতে হবে, তাই তো? ইন্দ্রবজ্রা ছন্দের ডেফিনেশন হচ্ছে এটাই, যে একটি পাদের 11টি অক্ষর যদি এই নির্দিষ্ট ক্রমে থাকে, গুরু গুরু লঘু গুরু গুরু লঘু লঘু গুরু লঘু গুরু গুরু। এখন এই যে এত বলতে হচ্ছে, অর্থাৎ এই যে ক্রমটা আমি খুব ছোট করে বলতে পারি, মানে এই ক্রমটাকে বলার জন্য আমাকে তাহলে যে কোনো ছন্দের যদি ডেফিনেশন দিতে হয়, আমাকে কি বলতে হবে? লঘু গুরু বা গুরু লঘু অক্ষরের ক্রমটাকেই বলতে হবে। সেটা একটি পাদে 11টি হলে আমাকে 11 বার বলতে হচ্ছে, মানে ক্রমটা তো বলতে হবে। ক্রম বলার জন্য গুরু লঘু শব্দই বলে যেতে হবে। 11টি হলে 11 বার, 12টি হলে 12 বার, 13টি হলে 13 বার, 20টি হলে একটি পাদে যদি 20টি অক্ষর সংখ্যা হয় তাহলে 20 বার বলতে হবে। তাহলে এই ক্রমটা, এইটা বলা একটু কঠিন, তাই না? বারবার গুরু লঘু শব্দ উচ্চারণ করা, এইভাবে ডেফিনেশন দেওয়াটা খুব কষ্টসাধ্য। এইটার একটা শর্টকাট মেথড এই গণ ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে, যাতে আমাকে এত শব্দ খরচ করতে না হয়, খুব সহজেই জিনিসটাকে ডেফিনেশনটা আমরা দিতে পারি। তার জন্য গণ ব্যবস্থাটা করা হয়েছে। এবারে গণ ব্যবস্থাটা কিভাবে করা হচ্ছে, আচ্ছা আমরা সেটা দেখবো। এবারে দেখুন গণ কটা বলা হয়েছে? 8টা গণ। 8টা গণ কিভাবে আসছে? ধরুন আমরা যদি অক্টা থেকে বাইনারিতে যাই, অক্টা থেকে যদি আমরা বাইনারিতে যাই, অক্টার ক্ষেত্রে কি, ধরুন আমি যদি একটা টেবিল করি, এখানে একটু ভালো করে সবাই খেয়াল করুন জিনিসটা।
আচ্ছা, অক্টা থেকে যদি আমরা কোথায় যাই, বাইনারিতে যাই। বাইনারি থ্রি ডিজিট আমরা ইউজ করব। বাইনারির ক্ষেত্রে কি 0 1। আচ্ছা, এবার অক্টার ক্ষেত্রে কি, মানে 0 মানে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, একটু ওয়েট করুন। ফাইভ, 6, 7। আচ্ছা, এটার জন্য আমাদের বাইনারিতে 0 1-এ যদি 3 ডিজিট ইউজ করি, তাহলে আমরা কি পাবো? 0-র জন্য 0 0 0। স্যার এই টার্মটা বুঝতে পারো না, অক্টা আর বাইনারি, এটা কি স্যার, এই টার্মটা কি স্যার? আচ্ছা, ধরুন আমাদের কি করতে হবে এখন, জিরোর ভ্যালু কি আছে বাইনারিতে যদি আমরা ইউজ করি। 0 বাইনারিতে, অক্টা থেকে বাইনারি গেলে আমাদের যে 4টে আছে না, ওগুলো ওই কি কি, বাইনারি, ডেসিমেল, অক্টা আর একটা হেক্সাডেসিমেল বা সম্ভবত কিছু একটা আছে। আচ্ছা, ঠিক আছে, এত ম্যাথ দিয়ে লাভ নেই। ধরুন আমাদের খুব সোজা কথায় 0 1 0 1 এটাকে 3 ডিজিট করে আমরা কতগুলো স্ট্রাকচার করতে পারবো, কতগুলো প্যাটার্ন বানাতে পারবো। 0 1 এই দুটো মানে কটা আছে, 0 এবং 1, এই দুটোর মধ্যে দুটোকে নিতে পারি বা যে কোনো একটাকে নিতে পারি, কিন্তু 3 টাইমস নিতে হবে। তাহলে 3 টাইমস নিয়ে আমি কতগুলো স্ট্রাকচার বানাতে পারবো। ধরুন 0-কে আমি কতগুলো স্ট্রাকচার বানাতে পারবো, আমি 0 1-এর মধ্যে মানে শুধুমাত্র 0 নিতে পারি, শুধুমাত্র 1 নিতে পারি, 0 1 দুটোকেই নিতে পারি। তাহলে এইভাবে মিক্সিং করে আমি কতগুলো স্ট্রাকচার বা কতগুলো প্যাটার্ন বানাতে পারবো? 4টে না, 8টা। দেখুন এটা কি হবে, 0 0 0 একটা হতে পারে, তাই তো, আর একটা 1 1 1 হতে পারে। তাহলে শুধু 0 নিয়ে যদি আমরা 3 টাইমস নিই, তাহলে একটা প্যাটার্ন হয়ে গেল 0 0 0। আর শুধু যদি 1 নিই, তাহলে 1 1 1। এবারে এর মাঝখানে কিন্তু আমাকে যা প্যাটার্ন করতে হবে বাকি 6টা, সেগুলো সব 0 1 দুটোকে মিক্সিং করে নিতে হবে। তাহলে আমি কি করতে পারি, 0 0 1, নেক্সট 0 1 0, নেক্সট 0 1 1, নেক্সট 1 0 0, 1 0 0, নেক্সট 1 0 1, নেক্সট 1 1 1 0, 0। এটা এরকম কতগুলো প্যাটার্ন হলো? 8টা। দেখুন 1 2 1, এখানে লেখাই তো আসছে না। লেখাগুলো দেখতে পাচ্ছেন না? না স্যার, সাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। লেফট সাইডে ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, দেখুন তাহলে কতগুলো প্যাটার্ন এসছে আমাদের মোট? 8টা। 8টা। ঠিক একই রকম ভাবে ভাবুন, এবারে 0-র জায়গায় কি আছে, লঘু মানে ল, আর 1-এর জায়গায় গুরু গ। মানে এতক্ষণ আমরা 0 1 দিয়ে ভাগ করছিলাম, এবারে ভাবুন যে আমাদের 0 ইজ ইকুয়াল টু ল লঘু, 1 ইজ ইকুয়াল টু গুরু। তাহলে আমরা একই রকম ভাবে তাহলে কটা প্যাটার্ন বানাতে পারবো এরকম 3 টাইমস নিলে? 8টা বানাতে পারবো। 8টা বানাতে পারবো। কি কি? লঘু মানে 0 মানে লঘু, লঘু লঘু লঘু। তাহলে লঘু 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 লঘু। নেক্সট কি হবে? লঘু লঘু গুরু। লঘু লঘু গুরু। গুরু। নেক্সট লঘু গুরু লঘু। লঘু। নেক্সট লঘু গুরু গুরু। লঘু গুরু গুরু। নেক্সট
গুরু গুরু লঘু 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 গুরু লঘু লঘু। নেক্সট লঘু 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 গুরু তিনটেই লঘু হবে স্যার। লঘু গুরু। স্যার তিনটেই লঘু, লঘু লঘু লঘু। গুরু গুরু লঘু গুরু গুরু লঘু, জাস্ট ওয়ানের জায়গায় গুরু বসান, জিরোর জায়গায় লঘু বসান, লঘু লঘু। নেক্সট গুরু 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 গুরু। তাহলে এই আমাদের 8টা ফর্ম হলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এই তাহলে মানে 3 টাইমস নিয়ে আমরা কি করছি, একটা করে গণ, এটা এক একটা গণ। তাহলে এই যে এই লঘু লঘু লঘু, এই যে স্ট্রাকচারটা, এই যে প্যাটার্নটা, এই ক্রমটা, এটা একটা গণ। 3 টাইমস নিয়ে আমি কতগুলো প্যাটার্ন বানাতে পারছি। তাহলে লঘু লঘু লঘু, এটা একটা গণ। এবার এই গণটা আমরা কিভাবে মনে রাখবো, খুব একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? আচ্ছা, আমরা গুরু অক্ষর লঘু অক্ষর জেনে গেছি, কোনটাকে গুরু অক্ষর কোনটাকে লঘু অক্ষর বলে। ধরুন য়, মা, তা, রা, জ, ভা, ন, স, ল, গম। এখানে যদি আমাদের বলতে হয় যে লঘু গুরু, এই সূত্রটা, এটা সূত্র, এটা কি গণের বৈশিষ্ট্য এবং গণের নাম দুটো মনে রাখার সূত্র। আচ্ছা, আগে আমরা এই ক্রমটাকে সাজাই। এই যে শব্দটা আছে ইয়মা, তারা, জভান, সলগম, এটা কোন ক্রমে আছে, এটা আমরা একটু ভালো করে দেখি আগে। আচ্ছা বলুন, প্রথমে ইয়টা কি লঘু, তাই তো। মাটা গুরু গুরু, তাটা গুরু রা, গুরু জ, লঘু ভা, গুরু ন, লঘু 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 ল, লঘু ল, লঘু লঘু কম, গুরু গুরু অনুসার আছে, তাহলে গুরু। আচ্ছা, এই ক্রমটা এবার এখানে কি করব আমরা, ইয়গণ। ইয়গণ মিন্স এটা, তাহলে ইয়গণ মানে হচ্ছে ইয়মাতা। ইয়গণ বলতে ইয়মাতা, এটার বৈশিষ্ট্য কি, লঘু গুরু গুরু, এটা হচ্ছে ইয়গণ। একই রকম ভাবে মগণ। মগণ বলতে মা, তা, রা, অর্থাৎ গুরু গুরু। গুরু 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 তগণ বলতে তা, রা, জ, আচ্ছা, মানে তাহলে গুরু গুরু লঘু গুরু গুরু লঘু। লঘু একই রকম ভাবে রগণ। রগণ বলতে রা, জ, ভা, তাহলে গুরু লঘু গুরু গুরু। তারা, জ, জগণ, মানে স্যার জ, ভা, ন। স্যার আগেরটাই গুরু গুরু লঘু গুরু। না না, 3টে করে হবে। দেখো রগণে কি আছে, রা, জ, ভা। রাটা গুরু, জটা লঘু, ভাটা গুরু। হ্রস্ব হলে লঘু, দীর্ঘ হলে গুরু। আচ্ছা, জ, ভা, ন, তাহলে জটা হচ্ছে লঘু, লঘু ভাটা লঘু গুরু লঘু ভাটা লঘু। লঘু তারা, জ, ইয়মা, তারা, জ, ভা, ন, তাহলে ভগন। তাহলে কি হবে, ইয়মা, তারা, জ, ভা, ন, স, ভা, ন, স, গুরু। গুরু লঘু লঘু নেক্সট। আচ্ছা, কেউ কি কিছু নগণ। বলছেন, তাহলে মিউট, মানে অযথা কেউ আনমিউট করবেন না। আচ্ছা, তো এরপরে কি আছে, ভা, নগণ। यमा तारा जभा न सल न सल, তাহলে লঘু 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 আর সলগম মানে সগণ। লঘু লঘু গুরু গম, তাহলে লঘু 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 গুরু। তাহলে বোঝা গেছে। তাহলে ইয়গণ মানে এই ক্রমটা, মানে 3 টাইমস। তাহলে এই ক্রমটা হচ্ছে ইয়গণ।
সেটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? এই সূত্রটা মনে রাখলেই মনে রাখতে পারবো যে ইয়মাতা মানে লঘু গুরু গুরু, মগন মানে মা তারা মানে গুরু গুরু গুরু, তগন মানে তারা জ অর্থাৎ গুরু গুরু লঘু। তাহলে জিনিসটা বোঝা গেছে, মানে গণ কিভাবে এসছে, কিভাবে হলো, 8টা গণ কিভাবে ক্রিয়েট হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে তাহলে গণের নাম মনে রাখতে হবে কিভাবে? এই সূত্র দিয়ে, এটাই সূত্র। তাহলে গণের নাম মনে রাখার এবং গণের বৈশিষ্ট্য মানে ক্রম, তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। কিসের সূত্র? এটা দিয়ে আমরা দুটো জিনিস মনে রাখতে পারবো, গণের নাম প্লাস ওই গণের বৈশিষ্ট্য। গণের বৈশিষ্ট্য বলতে কি? ক্রম, মানে 3 টাইমস যে ক্রমটা আছে সেটাই। তাহলে এই সূত্রটা প্রত্যেককে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে সূত্রটা। ইয়ামা তারা জভান শলগম, 8টা গণের নাম প্লাস 8টা গণের বৈশিষ্ট্য, মানে অক্ষরের যে ক্রম তার বৈশিষ্ট্যটা কি আছে সেটা আমরা এই সূত্রটার দ্বারা মনে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবারে বলুন তাহলে আমরা এই যে গণটা বিষয়টা কেন হলো আমাদের কত সোজা হবে এবার ভাবুন। ধরুন 11টা অক্ষর আছে, তাই তো? ইন্দ্রবজ্র ছন্দে কটা অক্ষর আছে? 11টা অক্ষর এই ক্রমে আছে। এই গণ যদি না থাকতো তাহলে আমরা ইন্দ্রবজ্র ছন্দের ডেফিনেশন কিভাবে দিতাম? যে 11টা অক্ষর যদি এই ক্রমে থাকে, কোন ক্রমে? গুরু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু গুরু, তবেই ইন্দ্রবজ্র ছন্দ। তাহলে গণ উইথাউট গণ আমরা ইন্দ্রবজ্র ছন্দের ডেফিনেশন এইভাবে দিতাম। এখন গণ জানার পরে আমরা ডেফিনেশনটা কিভাবে দেব? 3টের ক্রমটাকে নিয়ে নেব, মানে এই যে ফার্স্ট 3টে আছে তাহলে এটা একটা গণ, তাই তো? এটা একটা গণ, এটাও একটা গণ, নেক্সট এটা একটা গণ। এই 3টের সমষ্টি এটা একটা গণ হতে পারছে, তাই তো? আর দুটো গুরু অক্ষর পড়ে আছে, স্বাভাবিক। মানে যদি আমরা 11টা অক্ষর আমরা কটা গণ পেতে পারি? 3টেই পেতে পারি। 3 দিয়ে যদি ভাগ করি আমরা 3টেই পাচ্ছি, দুটো পড়ে থাকবে, দুটো অক্ষর। তাহলে দেখুন, তাহলে গণ যখন মিউট করবেন না পঙ্কজ বাবু। আচ্ছা, বিষয়টা আশা করি বোঝা যাচ্ছে, বেশ ইন্টারেস্টিং লাগছে এবারে। আচ্ছা, তাহলে যখন গণ জানতাম না তখন আমরা কিভাবে বলতাম? ইন্দ্রবজ্র ছন্দের ডেফিনেশন, এই 11টা অক্ষরের ক্রমটাকে বলতে হতো আমাদের, গুরু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু গুরু। এখন আমরা কিভাবে বলতে পারি? এই 3টে গুরু গুরু লঘু এটা কোন গণ? গুরু গুরু লঘু কোন গণ দেখুন তো? মগণ। দেখুন, গুরু গুরু লঘু কোন গণ? না, গুরু গুরু লঘু তগণ, তগণ। গুরু গুরু লঘু তগণ, তাই তো? তাহলে তগণ। তাহলে এখন আমরা কি বলতে পারি? যে তগণ। এই গুরু গুরু লঘুর জায়গায় আমরা জাস্ট একটা কথাই বলবো, কি? ত। তাহলে যদি আমরা এইভাবে বলতে পারি যে প্রথমে তগণ, ইন্দ্রবজ্র ছন্দের আমরা ডেফিনেশন তৈরি করছি কি? তগণ, প্রথমে তগণ, তারপরে আবার গুরু গুরু লঘু অর্থাৎ একই তগণ। আর লঘু গুরু লঘু কি দেখুন তো কি আছে? জগন, তাই তো? জগন, হ্যাঁ। জগন। তাহলে আমরা কি বলবো? জগন। আর দুটো গুরু অক্ষর পড়ে আছে, তাহলে দুটি গুরু। ওটা হলো 11টি। তাহলে দেখুন কোনটা সোজা লাগছে এবারে? গণ থাকার পরে আমরা ইন্দ্রবজ্র ছন্দের ডেফিনেশন এইভাবে দিতে পারি যে প্রথমে তগণ, তারপরে আরেকটা তগণ, তারপরে জগন, তারপরে দুটি গুরু অক্ষর। এই ক্রমটা হলে ইন্দ্রবজ্র। আর গণ যখন ছিল না তখন আমরা ডেফিনেশন কিভাবে দিচ্ছিলাম? গুরু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু গুরু। কোনটা সহজ? গণ দিয়ে বলাই সোজা।
হ্যাঁ, তাহলে এই জন্য হচ্ছে গণ বিষয়টাকে ইনক্লুড করা হয়েছে। মানে এখন ধরুন এটাতে 11টা আছে, এখন যদি কোনো একটা পার্টিকুলার ছন্দে অক্ষর সংখ্যা 20টা হয়, তাহলে আপনার বলতে কিরকম অবস্থা হবে ভাবুন। স্যার ওই পেজটা একটু, ওই টেক্সটটা একটুখানি তুলবেন যেখানে সগণ লগন আর গঙ্গন, ওইটা আমার লেখা হয়নি। ওই হ্যাঁ ঠিক আছে, এটা এটা হচ্ছে রাফ করা হয়েছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আশা করি ছন্দ বিষয়টা প্রত্যেকের কাছে স্পষ্ট হয়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ স্যার। বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ স্যার। যতক্ষণ আপনি বোঝাচ্ছেন ইন্টারেস্টিং, তারপরে শক্ত। না, কিছুই শক্ত না, মানে বুঝেই তো গেলেন। জাস্ট মনে রাখবেন যে আমাদের মোবাইল নাম্বার যেভাবে করা হয় একেবারে সেরকমই। আপনি মোবাইল নাম্বারের ক্ষেত্রে কি একটার জায়গায় যদি আরেকটা বসিয়ে দেন, আমার যে নাম্বারটা আমি যদি 4-এর জায়গায় 8 বসাই বা 4-এর জায়গায় 3 বসিয়ে দিই, নাম্বার চেঞ্জ হয়ে যাবে। বা 4-8-এর যে ক্রমটাকে আগে পরের যে ক্রমটাকে সেটাকে পরে আগে করে দিই, 4-8টাকে 8-4 করে দিই, তাও নাম্বার পাল্টে যাবে। অর্থাৎ একটার জায়গায় একটা বসালেও পাল্টে যাচ্ছে, ক্রম পাল্টালেও পাল্টে যাচ্ছে। তাহলে সেরকমই, সেটা করা যাবে না। তাহলে ছন্দের ক্ষেত্রেও তাই, পার্টিকুলার যে ক্রম ওটা হলেই পরে ওই ছন্দ, ওটার যদি একটা চেঞ্জ, মানে ওটার চেঞ্জ হলেই অন্য ছন্দ। ওই জন্য দেখুন আমাদের ওই ছন্দের লক্ষণ কিভাবে বলা হয়েছে গ্রন্থে, এইরকম ভাবে। দেখুন ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণ কিভাবে বলা হয়েছে, দেখুন স্যাদ ইন্দ্রবজ্রা যোধিতৌ জগৌগহ, এইভাবে বলা হয়েছে। অর্থাৎ দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, স্যাদ ইন্দ্রবজ্রা, অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দ হয় যদি কি হয় না, ক্রমটা তৌ মানে দ্বিবচন, রামহ রামৌ মানে দুটো ত, তাহলে তগন। যদি তৌ অর্থাৎ দুটো তগন, পরপর দুটো তগন, তাহলে তগন, আবার দুটো তগন, তাহলে তগন জগৌ গহ। জগৌ বলতে জগন, আর গোয়া বলতে একটা গুরু, জগয়ের গোয়া বলতে একটা গুরু, আর গহর ওটা আর একটা গুরু। এটাই আমাদের ইন্দ্রবজ্রা ছন্দের ক্রম, আমরা তাই দেখেছি এখানে, তাই তো? এটাই তো দেখলাম আমরা। তাহলে এইভাবেই বলা হয়েছে ছন্দের লক্ষণ। তাহলে আমরা যখন যে কোনো ছন্দের লক্ষণ দেখবো, ডেফিনেশন দেখবো, এইরকম ভাবে দেখবো যে গণ বলে বলা আছে। অর্থাৎ ইন্দ্রবজ্রা ছন্দের বৈশিষ্ট্য কি, যে 11টি অক্ষর, একটি পাদে 11টি অক্ষর, এবং অক্ষরের ক্রমটি হচ্ছে এরকম, প্রথমে তগন, তারপরে তগন, তারপরে জগন, তারপরে দুটি গুরুবর্ণ। তাহলে গণ বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কারো কোনো ডাউট থাকে বলবেন। তৌ বলা হচ্ছে কেন? তৌ কি এটা দ্বিতীয়ায়? তো হচ্ছে দ্বিবচন, যেমন রামহ রামৌ, হ্যাঁ, নরহ নরৌ। ও আচ্ছা, হ্যাঁ বুঝেছি। যেহেতু দুটো তগন, তাই জন্য দ্বিবচন। তাহলে প্রত্যেকের কাছে ক্লিয়ার, তাই তো? ছন্দটা পুরোপুরি স্পষ্ট হয়েছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার অক্ষরের জায়গাটা একবার বলে দিন। আচ্ছা, অক্ষরটা বলে দেওয়া হয়ে গেছে, কি যে উচ্চারণের যোগ্য সবচেয়ে ক্ষুদ্রতম অংশ। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, একটা ইন্টারেস্টিং বিষয়। মানে আমাদের যে ছন্দের লক্ষণগুলো যেগুলো বলা হয়েছে, মানে যে পার্টিকুলার শ্লোকের মাধ্যমে, পুরোটাই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে, তো সেই শ্লোকের মানে যে শ্লোকটার মাধ্যমে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটাই আবার ইন্দ্রবজ্রা ছন্দের এক্সাম্পল। অর্থাৎ ডেফিনেশন দেওয়ার জন্য যে বাক্য ইউজ করা হয়েছে সেটাই আবার সেই ছন্দের এক্সাম্পল। খেয়াল করে দেখুন, স্যাদ ইন্দ্রবজ্রা যদিতৌ জগৌ গহ, এখানে ইন্দ্রবজ্রা ছন্দের ডেফিনেশনটা মানে আমরা মেলাতে পারছি কিনা। আচ্ছা, স্যাটা কি? দীর্ঘ, তাহলে গুরু, তাই তো? তারপরে দয় হ্রস্বী, এটা একটা অক্ষর, পরে যেহেতু যুক্তাক্ষর আছে তাই জন্য ওটা গুরু।
যুক্তাক্ষরের আগে থাকলে হ্রস্ব হলেও গুরু। আচ্ছা, তারপরে নয় দয় র ফেলা, ওটা কি লঘু, যেহেতু হ্রস্ব বর্ণ। ব, বটা জরা, পরে যুক্তাক্ষর থাকার জন্য বটা গুরু। জরাটা দীর্ঘ হওয়ার জন্য গুরু। যদি, যদির ইয়কারটা ইয় লঘু, দি লঘু, তৌ দীর্ঘ গুরু। জ হ্রস্ব লঘু, গৌ দীর্ঘ গুরু। গুরু আর গহ বিসর্গ আছে মানে গুরু। গুরু দেখুন আমাদের যে ক্রমটা আছে সেই ক্রমটা এখানে কি আছে, মানে মেলাতে পেরেছি আমরা। স্যার দন্ত নয়ে দয়ের রফলা, ওটা তো যুক্ত বর্ণ, ওটা গুরু আচ্ছা, হবে না? আমাদের কি বলা আছে, অক্ষর বলতে লঘু অক্ষর বলতে কি হ্রস্ব হলে লঘু অক্ষর, আর যুক্তাক্ষরের আগের হ্রস্ব অক্ষর গুরু হবে। এখানে নয় দয় র ফেলে ওখানে কোন অক্ষর আছে? স্বরবর্ণটা কি আছে? দয়রা ফেলা অকার, তাই তো? হ্যাঁ। তাহলে লঘু। আচ্ছা, হ্যাঁ। আর আগের যেহেতু যুক্তাক্ষরের আগে দি হ্রস্ব আছে কিন্তু গুরু হবে। হুম। দেখুন এবার ভালো করে দেখুন, তাহলে ইন্দ্রবজ্রা ছন্দের এক্সাম্পল হতে পারে এই শ্লোকটা। মানে এই ক্রমটাকে মেনটেন করছে কি, মানে ডেফিনেশন দেওয়া হয়েছে কি। স্যার আপনি ডিটা লঘু না বলে গুরু বললেন, যেহেতু পরে যুক্তাক্ষর আছে। হ্যাঁ, যুক্তাক্ষর আছে, আমাদের নিয়ম ওটাই আছে। আচ্ছা আচ্ছা। একই রকম ভাবে বিসর্গের ক্ষেত্রে বলা আছে যে কোনো হর্ষবর্ণের সঙ্গে যদি বিসর্গ বা অনুসার থাকে সেটা কি গুরু, তাই জন্য গহাটাও গুরু। আচ্ছা, হ্যাঁ, এবার মিলছে স্যার। এই যে ক্রমটা বলা হয়েছে ইন্দ্রবজ্র ছন্দের ক্রম কি, তগন তগন জগন দুটো গুরু, মানে এটাই গুরু গুরু লঘু, গুরু গুরু লঘু, লঘু গুরু লঘু, গুরু গুরু। এবারে ইন্দ্রবজ্র ছন্দের ডেফিনেশন দেওয়া হয়েছে যে শ্লোকের দ্বারা, এই শ্লোকটার দ্বারা। এবারে এই শ্লোকে এই জিনিসটা আছে কি, মানে এই একই ক্রমটা মেনটেন করা হয়েছে কি, দেখুন হ্যাঁ ভালো করে হ্যাঁ। দেখুন। তাহলে তাই জন্য আমরা কি বলতে পারি, এটা এক্সাম্পল, মানে এটাই ডেফিনেশন, এটাই এক্সাম্পল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের একটা কাজ দেওয়া হবে, হোম টাস্ক। এতদিন আপনারা শুধুমাত্র কি করছিলেন, মোবাইলটা মানে নিয়ে রেকর্ড করছিলেন। এবার একটু খাতা পেন নিয়ে বসতে হবে, ঠিক আছে? এবার একটু খাতা পেন নিয়ে বসার কাজ আছে। জাস্ট একটু ওয়েট করুন। স্যার এগুলো কি পরীক্ষা হবে? না, এগুলো আমাদের পরীক্ষার জন্য না, এগুলো জাস্ট আমি মানে আমাদের পরীক্ষাটা পুরোটাই হবে শুধুমাত্র শ্লোক বলতে হবে, পরীক্ষা এটাই। কিন্তু এটা বেশ, আপনি ছন্দের একটু মানে বেসিক না জানলে মানে অনেক প্রশ্ন থেকে যাবে। আচ্ছা, আপনাদের কি করতে হবে একটু খেয়াল করে দেখুন, এক মিনিট। আচ্ছা দেখুন, এই জিনিসটা আমাদের করতে হবে। আপনারা কি করবেন, ধরুন একটা শ্লোক নিলেন, সেই শ্লোকে আপনাদের দুটো জিনিস করতে হবে। ধরুন গীতার একটা শ্লোক নেওয়া হলো, সেই শ্লোকে দেখুন লঘু মানে গুরু আর লঘু করে যেন একটা সাইন ইউজ করা হয়, সাইন দিতে হয়। কিরকম সাইন? গুরু হলে এরকম উপরে যে একটা হাইফেন মতো দেওয়া হচ্ছে, মানে যে অক্ষরটা গুরু তার উপরে হাইফেন, আর লঘু হলে ইউ। এখানে প্রত্যেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখুন এক ও হি, স্যার ইউ লঘু, হ্যাঁ ইউ হচ্ছে লঘু সাইন, আর উপরে একটা হাইফেন হলে সেটা গুরু। দেখুন এক ও হি, এখানে একারটা গুরু, দীর্ঘ বর্ণ বলে গুরু, তার জন্য উপরে গুরু বর্ণের সাইন দেওয়া আছে গুরু অক্ষরের।
কোটাও গুরু, তার জন্য গুরু অক্ষরের সাইন, উপরে একটা হাইফেন। আর হিটা যেহেতু হ্রস্ব তাই লঘু, তাই লঘু অক্ষরের সাইন। আচ্ছা, এবারে তাহলে আমাদের কি করতে হবে, গীতার একটা শ্লোক নিয়ে তার উপরে এরকম সাইনগুলো দিতে হবে। মানে গুরু হলে গুরুর সাইন, লঘু হলে লঘুর সাইন। এবারে 3টে করে নিয়ে একটা করে ভাগ করতে হবে, যেহেতু 3টে নিয়ে একটা গণ হবে, তাহলে ওই রকম সাইন দিয়ে উপরে গণের নামটা লিখতে হবে। এখানে যেহেতু লঘু গুরু গুরু লঘু, তার জন্য তগণ। তাহলে উপরে সাইনটা দিতে হবে, মানে এরকম সাইন দিয়ে উপরে কোন গণ, এবং সেটাকে মাঝখান থেকে একটা ভাগ করে দিতে হবে। মানে 3টে নিয়ে একটা, যেমন এখানে দেখছেন যে 3টের মধ্যে একটা দাঁড়িয়ে মাঝখানে লাইন টানা আছে, মানে আলাদা করে দেওয়ার জন্য। এটা একটা গণ, পরেরটা আর একটা গণ। তাহলে এইভাবে আপনাদের গীতার শ্লোকগুলো লঘু গুরু চিহ্ন করাটা করতে হবে। তারপরে 3টে করে নিয়ে একটা কোন গণ সেটাকে লিখতে হবে। এইরকম আমাদের 2টো শ্লোক করতে হবে। এটাই আমাদের হোম টাস্ক থাকবে। আর উপরে যে ত ত জ জ লেখা আছে এগুলি কি? ওগুলো গণের নাম। স্যার লাস্টের দুটো কি ম গ? ম গ? ওটা হচ্ছে গ গ, গুরু গুরু, মানে গুরুর জন্য গ, লঘুর জন্য ল। আমি তো ওই 3টে লিখতে পারিনি, সগণ লগণ আর আচ্ছা, আমি ওটা ওই যেটা আমাদের রাফ করেছি ম্যাডাম, ওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই, ওটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে দেখে আপনারা মানে আপনাদের নোট করে নেবেন, অসুবিধা নেই। তাহলে হোম টাস্ক কি করতে হবে বোঝা গেছে। তাহলে এটা তো আর আচ্ছা, একটু হোম টাস্ক কি করতে হবে বোঝা গেছে। হ্যাঁ স্যার। এই যেটা আপনি এইমাত্র দেখালেন সেইটা আমরা টুকবো তো? হ্যাঁ, এটা আমি তোমাদেরকে এটাও পাঠিয়ে দেবো। মানে এখন কথা হচ্ছে হোম টাস্ক কি করতে হবে আমাদের, সেটা বুঝতে পেরেছো দেবতনয়? হ্যাঁ স্যার। গৌতম বাবুকে একটু বলুন, এটা বন্ধ করতে, শোনা যাচ্ছে না কিছু, ভাবা করছে। প্রত্যেকে একটু স্পিকারটা অফ করুন। হ্যাঁ, গীতার শ্লোক দেওয়া হবে, আমি বলে দেবো কোন শ্লোক। 2টি শ্লোক দেবো, বেশি না। সেই শ্লোকে এইরকম এখানে যেরকম করা আছে, মানে অক্ষরগুলো দেওয়া আছে, দেখো এখানে, দেখো এই অক্ষর, কোন অক্ষরটা গুরু কোন অক্ষরটা লঘু, তার সাইন দেওয়া আছে। গুরু হলে উপরে হাইফেন, লঘু হলে ইউ। তাহলে আমাদেরকে ওইভাবে ওই গীতার একটা শ্লোক নিয়ে উপরে ওই সাইনগুলো দিতে হবে। গুরু হলে গুরুর সাইনটা, লঘু হলে লঘুর সাইনটা দিয়ে 3টেকে নিয়ে একটা ভাগ করে নিতে হবে। মাঝখানে 3টে হলে একটা লাইন টেনে দেবো মাঝখানে, তাহলে ওটা একটা গণ আমাদের। এবার কোন গণ সেটা আমরা ওই গণের ওখান থেকে দেখে গণের নামটা উপরে লিখে দেবো, যেমন এখানে যেরকম করা আছে সেরকম, একদম হুবহু একই রকম। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, এই লেখাটা পাঠিয়ে দেবেন? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে আচ্ছা, তাহলে প্রত্যেকের কাছে আমি শেষবার জিজ্ঞাসা করছি, ছন্দের বিষয়টা স্পষ্ট হয়েছে এবারে? এরপরে আমরা মানে বিভিন্ন ছন্দের শ্লোক দেখব, ডেফিনেশন দেখব পরের ক্লাসে। ছন্দ বিষয়টা একটা ধারণা পাওয়া গেছে স্পষ্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। স্যার এই ছন্দ কটা আমাদের দেখাবেন স্যার? আজকে 3টা মুদ্রা হলো, আর কটা আমরা দেখাবেন? প্রসিদ্ধ কিছু ছন্দ দেখবো, প্রসিদ্ধ মোটামুটি 10টা থেকে 12টা ছন্দ দেখবো, খুব প্রসিদ্ধ যেগুলো, মানে বেশিরভাগ যেগুলো, মানে বেশিরভাগ প্রসিদ্ধ স্তোত্র হোক, বা যেগুলো আমরা বেশি মানে যে সমস্ত মানে ছন্দের স্তোত্রগুলো খুব প্রসিদ্ধ, মানে সেরকম কিছু ছন্দ আমরা দেখবো একেবারে 10টা থেকে 12টা, বেশি না। অনুষ্টুপ হ্যাঁ স্যার, অনুষ্টুপ থাকবে এর ভিতরে নাকি না বাইরে? অনুষ্টুপ তো আমাদের অলরেডি হয়েই গেছে। আমাদের দেখুন প্র্যাকটিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ছন্দ জানাটা প্র্যাকটিক্যাল না, আমাদের একটা শ্লোক কোন সুরে পড়তে হবে সেটা জানতে হবে। আমরা এখন ভবান্যাষ্টকম অন্য সুরে পড়েছি, অনুষ্টুপ ছন্দের শ্লোক অন্য সুরে পড়েছি। আমাদের এই প্র্যাকটিক্যাল জিনিসটাই জানতে হবে, এটাই আমাদের লক্ষ্য, ঠিক আছে। কিন্তু তার আগে ছন্দের বিষয়টা একটা ধারণা পাওয়ার জন্যই মানে থিওরি ক্লাসটা করা হচ্ছে। এর পরের ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল দেখবো একেবারে, মানে কোন ছন্দের শ্লোক কোন সুরে পড়তে হয়, এরকম 10-12টা প্রসিদ্ধ ছন্দ আমরা দেখবো। স্যার যেমন স্যার এই ছন্দটা যেমন করে বিশ্লেষণ করে বোঝালেন, স্যার আমাদের অনুষ্টুপটা কিরকম করে বোঝাবেন, না কি করে করবো? আচ্ছা, অনুষ্টুপ ছন্দ আপনারা অলরেডি বুঝে গেছেন, মানে এই ইন্দ্রবজ্রে এরকম হয়, মানে অনুষ্টুপের ক্ষেত্রেও একই। মানে আমি বলবো, মানে একটা ছন্দ দেখানো মানে বাকিগুলো বুঝেই গেলেন, মানে ছন্দ কিরকম হয়। অনুষ্টুপ ছন্দ মানে কি, একটি পাদে 8টি অক্ষর, এটা নির্দিষ্ট ক্রমে থাকলে।
ঠিক আছে, পরের ক্লাসে আমরা আরো কিছু দেখবো, কিছু বাকি আছে অংশ, সেগুলো দেখে একেবারে আমরা প্র্যাকটিক্যালি পার্টিকুলার ছন্দের শ্লোক কিভাবে পড়তে হয় সেগুলো দেখব। সেই 10-12টা ছন্দের শ্লোক আমরা দেখব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আর হোম টাস্ক যা দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে আজকেই বলে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকে গীতার 2য় অধ্যায়ের 5 এবং 6 এই দুটি শ্লোক করবেন, মানে খাতাতে এইরকম করবেন যেমনটা এখানে দেখানো হলো। স্যার 2য় অধ্যায়? হ্যাঁ, 2য় অধ্যায় 5 নম্বর এবং 6 নম্বর শ্লোক। ঠিক আছে স্যার। দুটোই ইন্দ্রবাজ্যা ছন্দে আছে না? হ্যাঁ, ইন্দ্রবাজরা না, ওখানে হচ্ছে ওগুলো সব ইয়েতে আছে, উপজাতিতে আছে। তাহলে ইন্দ্রবাজরা নেই, উপজাতি। আমরা তো এইটা শিখলাম, তাহলে ওটাগুলো পারবো? না, আপনাদের তো বলছি না যে ছন্দ নির্ণয় করতে হবে। ও, গণ, আচ্ছা। আপনারা শুধুমাত্র লঘু গুরুটা মানে লঘু গুরুটা নির্ণয় করবেন আর গণ নির্ণয় করবেন। ছন্দ আমরা পরে দেখবো, ছন্দ এখন ওটা নিয়ে মানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ছন্দ আমাদের দেখানোই হয়নি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখন। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে লঘু গুরু আর গণ এই দুটো নির্ণয় করা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে হ্যাঁ শেষ স্যার, করছি। ক্লাস ওয়ার্কটা স্যার স্যার পাঠিয়ে গণের দেবেন, টেক্সটটা তাহলে পাঠিয়ে বুঝতে দেবেন সুবিধা হবে। স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি সবকিছু যা হলো। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, বেশ, তাহলে শুভরাত্রি সবাইকে। হ্যাঁ স্যার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ স্যার, গুড নাইট। শুভরাত্রি।